নমস্কার, স্বাগত সিএনএ। আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের সিএন লাইভ। আজকে দিনভর গোটা বাংলার মানুষের নজর ছিল জেপি নাড্ডা দুদিনের সফরে, কিন্তু একদিনের ঠাসা কর্মসূচিতে রাজ্যে এসেছিলেন আজ সকালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি। দিনভর ঠাসা কর্মসূচি ছিল, বিশেষ করে বীরভূমের তারাপীঠ এবং পরবর্তীতে জঙ্গলমহল অর্থাৎ ঝাড়গ্রামে তার সভা ছিল সজীব সংঘের মাঠে। সেখান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জেপি নাড্ডা রাজ্য সফরে যেদিন এসেছেন ঠিক সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি হেভিওয়েট সভা ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গড়। একটি হচ্ছে কালনা অর্থাৎ বর্ধমান, পূর্ব বর্ধমান, অন্যদিকে ছিল বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। দুটি জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মনে আছে এই জেপি নাড্ডাই কিছুদিন আগে বর্ধমানে গিয়েছিলেন। তিনি সেখানে তার কর্মসূচি সেরেছিলেন, শস্য ভাণ্ডারে গিয়েছিলেন। তাই নাড্ডা যেদিন এলেন তারাপীঠে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রইল শস্য ভাণ্ডার অর্থাৎ কালনা অঞ্চল। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিব্রত তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময়ই বহরমপুরকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের মাটি থেকে একগুচ্ছ বার্তা দিয়েছেন। কিন্তু এই সব কিছু দিনভর হেভিওয়েট কর্মসূচির মধ্যেই হেভিওয়েট একজন মানুষ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন। কিছু কথা, কিছু আলাপচারিতা, কিছু ব্যক্তিগত তাদের দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে অকপট জেপি নাড্ডা সিএনএর মুখোমুখি কি বলেছেন কিছুক্ষণ আগে শুনুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় জঙ্গলমহল হাসছে এবং পাহাড় হাসছে, কিন্তু আদতে কি সত্যিই কি পাহাড় এবং জঙ্গলমহল হাসছে, নাকি জঙ্গলমহলের অনুন্নয়ন থেকে শুরু করে পাহাড়ের অনুন্নয়ন সব কিছুই বাংলার মাটি থেকে, মসনদ থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়ার জন্য যে লড়াই বিজেপি করছে, সেই লড়াইয়ে সফল হবে বিজেপি 2021-এ। তার চিত্র আমি দেখানোর চেষ্টা করব। বাইরে অগণিত কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি সাধারণ মানুষকে অভ্যর্থনা নিচ্ছেন এবং দিচ্ছেন, হাত নেড়ে সাধারণ মানুষের সঙ্গে তিনি আলাপচারিতা বিনিময় করছেন। আমি প্রথমেই নাড্ডাজিকে বলবো, नाड्डा जी सीएन में स्वागत है आपको। पहले बात करेंगे कि ममता दीदी हर बार बोलते हैं जंगलमहल हंसचे, पहाड़ हंसचे, नॉर्थ बंगाल हंस रहा है, क्या बोलेंगे इसके बारे में? देखिए, अभी तो बंगाल दिक्कत में है, क्योंकि ममता जी के 10 साल के कुशासन ने यहाँ भ्रष्टाचार, कटमनी कल्चर, सिंडिकेट कल्चर, कोयला सिंडिकेट, बालू सिंडिकेट, ये हर तरीके का यहाँ पर भ्रष्टाचार किया है। और इसके साथ साथ यहाँ पर लॉलेसनेस, पॉलिटिक्स का क्रिमिनलाइजेशन किया है, एडमिनिस्ट्रेशन का पॉलिटिसाइजेशन किया है और करप्शन को इंस्टीट्यूशनलाइज किया है। तो लोग अब न ट्राइबल एरिया हंस रहा है, न नॉर्थ बंगाल हंस रहा है, सभी दुखी हैं। हाँ, उनके जाने का इंतजार कर रहे हैं, इसलिए इतनी रात गए, इतनी बड़ी संख्या में लोग भारतीय जनता पार्टी के इस परिवर्तन रथ का स्वागत करने के लिए लगे हैं। घड़ी में बज रहा है प्राय ऑलमोस्ट 7 PM। इतना सारा क्राउड आपको बुला रहे हैं, जय श्री राम स्लोगन दे रहे हैं। ममता जी को क्यों जय श्री राम स्लोगन से आता है, क्या बोलेंगे? नहीं, ये तो वो उनको जवाब देना है, लेकिन वह तानाशाही, तुष्टीकरण और टोलागिरी, ये टोलाबाजी, ये उनके संस्कारों में, उनके टीएमसी के कल्चर में है, जो जनता को बिल्कुल पसंद नहीं है और जनता उनसे निजात पाना चाहती है। नाडा जी, आप बाहर वाले हैं, ममता दीदी बोलते हैं आप बाहर वाले हैं। देखिए, ममता जी की ज्ञान बड़ी सीमित है, उनकी जानकारियां बड़ी सीमित है। सच्चाई तो ये है कि वो बंगाल के कल्चर को न पीसी न भाईपो रिप्रेजेंट करते हैं। बंगाल के कल्चर को रिप्रेजेंट करने वाले भारतीय जनता पार्टी का बंगाल का कार्यकर्ता से लेकर देश का कार्यकर्ता उनसे बेहतर रिप्रेजेंट करता है। 2021 में आप लोग अगर समता में आ गए तो अगर नहीं आ रहे हैं, अगर नहीं आएंगे बंगाल के लोगों के आशीर्वाद से। क्या करेंगे, पहली काम क्या होगा? अमित शाह जी ने कहे थे एडमिनिस्ट्रेशन, डेवलपमेंट,
सबका साथ, सबका विकास, सबका विश्वास, अपीजमेंट टू नन, डेवलपमेंट फॉर ऑल, सबके लिए काम करेंगे, तुष्टीकरण नहीं करेंगे, सबको साथ लेकर के चलेंगे, सबका साथ, सबका विकास, सबका विश्वास करेंगे, इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट करेंगे, एजुकेशन में खोए हुए गौरव को वापस लाना है, बंगाल को सोनार बंगाल बनाना है। नड्डा जी, और एक बात लास्ट सवाल करेंगे। क्या ममता दीदी बोलते हैं आप लोग बंगाली नहीं हैं, बंगाली कल्चर आप लोग बिलोंग नहीं करते हैं, क्या बोलेंगे? आपका वाइफ भी बंगाल से बिलोंग करते हैं, क्या बोलेंगे इसके बारे में? लास्ट सवाल। देखिए, हम अब आपने कहा है तो मैं अगर बंगाल का जमाई हूँ तो बंगाल मेरे में कितना है ये आपको अच्छे से समझ में आता होगा, और इमोशनली मैं इन्वॉल्व होता हूँ और बंगाल के कल्चर को बहुत अच्छे से जानता हूँ, और बंगाल के कल्चर के प्रति आदर भाव भी मेरा उसी प्रकार का है। नड्डा जी, इस बार 200 पार? बिल्कुल 200 पार, उससे ज़्यादा। একদম জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি, তিনি সাধারণ মানুষের সঙ্গে যেরকম মত বিনিময় করছেন এবং অবশ্যই তার যে বার্তা, এবারে 200 সিটের অধিক তারা 2021 বিধানসভা নির্বাচনে পাবেন। ক্যামেরা সন্দীপের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, জঙ্গলমহল, লালগড়। জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি সিএনএর মুখোমুখি হয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন এবং অকপট সোজা সাপটা উত্তর দিলেন তার কাঠগড়ায় একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে আলোচনায় যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কৌস্তব বাগচি। কৌস্তববাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি। তরুণদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনায় রয়েছেন সুদীপ্তা রায় চৌধুরী। সুদীপ্তা দি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি আলোচনায় আসবো। আলোচনায় শুরুতে একটু চলে যেতে চাইবো ম্যাডাম আপনার কাছে। সেটা হচ্ছে বিজেপি একটি সর্বভারতীয় দল। তৃণমূল কংগ্রেস তারা প্রথমে আঞ্চলিকভাবে শুরু করলেও পরবর্তীতে সর্বভারতীয় দলের তকমা পেয়েছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুটি সভা থেকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, বলার চেষ্টা করলেন বাংলার দল নয় বিজেপি, গুজরাটের দল বিজেপি। এই বক্তব্যের সত্যি আক্ষরিক অর্থে কোনো যুক্তি আছে? যে দল সর্বভারতীয় তার নেতারা যে কোনো রাজ্যে যেতে পারেন, ভোট প্রচার করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও যে কোনো রাজ্যে যেতে পারেন, প্রার্থী দিতে পারেন, ভোট প্রচার করতে পারেন। বাংলার দল নয়, এটা কি কোথাও মনে হয় না যে বাংলার মানুষকে মিসগাইড করা? না, দেখুন, আপনি যদি ব্যাপারটাকে অন্য দিক দিয়ে ভাবেন, বিজেপির স্টাইল অফ ফাংশনিং যেটা, যে শব্দ বন্ধগুলি ব্যবহার করা হচ্ছে, কার্যকর্তার ব্যবহার, কারিয়াকর্তা, প্রবক্তা, আমরা এর আগে আরো একটি দলকে দেখেছি বাংলা তথা সর্বভারতীয় দল, সেটা তারা যখন বাংলায় এসেছে, বহু বছর তারা বাংলায় এসেছে এবং বাংলার বাইরে ভিতরে কখনো শাসন ব্যবস্থার ভিতরে থেকেছে, কখনো বহুদিন তার বাইরে থেকে বিরোধিতা করেছে। তাদের নেতাদেরকে নিয়ে যখন এই প্রশ্নটা ওঠেনি, ইন্ডিয়ান নেতাদেরকে নিয়ে যখন এই প্রশ্নটা উঠছে, তাহলে কিন্তু মনে রাখতে হবে না যে সংস্কৃতির সঙ্গে এরা দেখাচ্ছেন, প্রথমত একটা টাইমে প্রচলিতই ছিল, আপনিও নিশ্চয় অবগত হবেন, এই যে এটা হচ্ছে হিন্দি বলয়ের দল। একটা সময় তো নিশ্চিতভাবে এখানে যখন মানে 2014 আগে, শুধু তাই নয়, এখন গোটা দেশ জুড়েই বিজেপি রয়েছে, একেবারেই রয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা না আমার কানে একটু বাজলো, আমি কথা বাইরে একটু গিয়ে বলে দিই। বলছেন নাড্ডা সাহেব বললেন যে মানুষের আশীর্বাদে নাকি এখানে সরকার গড়বেন, ভালো কথা, কিন্তু উনি যে এই কথাটা বললেন, এই কথাটা ওর প্রাক্তন সভাপতি সমর্থন করবেন তো? ওর এন্ডোর্সমেন্ট আছে? কারণ আমরা যা দেখেছি সাধারণ মানুষ হিসেবে, যেখানে দুজন এমএলএ সেখানেও সরকার বাহি বানায়েঙ্গে গোছের ব্যাপার হয়েছে, সেক্ষেত্রে উনি আশীর্বাদের কথা বলছেন। এটা বোধহয় বিজেপি, এটা বাংলায় তো 18 জন সাংসদ, আমি বলছি বাংলায় তো 18 জন সাংসদ, মানুষের আশীর্বাদে সাংসদ হয়েছেন, ভালো কথা তো। কিন্তু আমি বলছি ওরা কি সত্যি আশীর্বাদের উপর খুব ভরসা রাখেন? না, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো। এটা আজকে আপনাদের কেন মনে হচ্ছে, যে সময় বিজেপি সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তখন মনে হয়নি যে একটি বাংলার বাইরের রাজনৈতিক দলের সঙ্গে কেন আমি সে সরকারে থাকবো, একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের সঙ্গে কেন আমি সরকারে থাকবো, যে রাজনৈতিক দল মানুষের কথা বলে না সেই রাজনৈতিক দলের সঙ্গে আমি কেন কেন্দ্রে সরকারে থাকবো, সে সময় মনে হয়নি? আজকে হঠাৎ কেন, মানে বাড়া ভাতে ছাই পড়ছে? না, এরকম কোনো ব্যাপার নেই। কোনো ভাত বলে কিছু রাজনীতিতে হয় কি?
রাজনীতিতে কারোর আজকে কেন্দ্র সরকারটাও তো কারোর ভাত নয়, ভাত রুটির জায়গা রাজনীতি মানুষকে দেওয়ার জায়গা, রাজনীতি থেকে ভাত করার জায়গা ঠিক নয়। এখানে সবচেয়ে বড় ভুলটা হলো বোধহয় ভাবনার প্রথম কথা। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে সেই সময় বাম সরকারকে হাঁটানোর জন্য, সরানোর জন্য একটা জগদ্দল পাথর হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকের ওপরে। সেই সরকারকে হটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিজেপির সাথে গিয়েছেন, সরকার করেছেন, এই মানে সাহায্য নিয়েছেন, এবং কখনো পরবর্তীকালে ভারতবর্ষে এমন কোন রাজনৈতিক দল আছে যার সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় নেন? রাজনীতিতে রাজনৈতিক দলের নাম বলুন আমাকে ম্যাডাম আপনি। ভারতবর্ষে এমন একটি রাজনৈতিক দলের নাম বলুন যে রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একটি রাজনৈতিক দলের নাম বলুন, আমি সঞ্চালনা ছেড়ে দেবো আজকের পর থেকে। আপনি আমাকে একটি রাজনৈতিক দলের নাম বলুন। এআইএডিএমকে আপনারা একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়েছেন এই কলকাতার বুকে, ডিএমকে তার সঙ্গে গেছেন, আপ তার সঙ্গে গেছেন, সব রাজনৈতিক দল, বিজেপি তার সঙ্গে গেছে, কংগ্রেস, সিপিএম, প্রতিটি ধর্মনিরপেক্ষ দল, একটি প্রতিটি ধর্মনিরপেক্ষ কারা ধর্মনিরপেক্ষ? রাজনীতি আপনাদের কাছে ধর্মনিরপেক্ষতার অর্থ কি? ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝেন? হিজাব পরে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে যাওয়াকে ধর্মনিরপেক্ষতা বলেন আপনারা? কাকে বলেন ধর্মনিরপেক্ষতা? না, আমি যতটুকু ধর্মের ব্যাপারটা বুঝি, শুধু হিজাব পড়তে হয়, পড়ার কোনো বাধ্যবাধকতা থাকে না। মানুষ আর একটা ধর্মের মানুষকে সম্মান দেখানোর জন্য, যেমন আমি জানি ইয়েতে কি বলে গিয়ে বিভিন্ন ওই পাঞ্জাবিদের যে ইয়েগুলো গুরুদ্বারগুলি হয়, গুরুদ্বারে যেতে গেলে মাথায় একটা দিতে হয়। তো সেটা হচ্ছে সেই ধর্মকে আপনি সম্মান দেখালে ছোট হচ্ছে। আপনি বিধান রায়কে নিশ্চয়ই মানেন, বাংলার রূপকার বিধান রায় বলা হয়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব বলেন। আমি বলছি বিধান রায়কে তো কখনো, বিধান রায় ডক্টর বিধানচন্দ্র রায়, তাকে সবাই মানেন, ডক্টর বিধানচন্দ্র রায়কে তো কখনো হিজাব পড়তে হয়নি। আমি বলছিলাম পড়ার কোনো বাধ্যবাধকতা থাকে বলে আমার জানা নেই, কোনো কিছু কোনো বাধ্যবাধকতা থাকে না। আমি আপনাকে সম্মান বা অতিরিক্ত সম্মান দেখালে সেটা আমার দুর্বলতা হবে। কেন হবে? কি মানে আজকের সমাজে কি তাই রূপরেখা যে আমি তোমাকে সম্মান দেখাচ্ছি বলে আমার কোনো দুর্বলতা আছে, তাই তোমাকে সম্মান দেখাচ্ছি, তাই কি? আমি এই প্রসঙ্গে আলোচনা যাওয়ার আগে আপনাকে তুমি সম্বোধন করে আমি এই প্রসঙ্গে আলোচনা যাওয়ার আগে আমি তো বলি, আমি দর্শকদেরকে একটু শোনানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। দীর্ঘদিন পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোনো মুসলিম সম্প্রদায়ের বক্তব্য শোনা যায়নি। না তিনি ইনশাল্লাহ বলেছেন, না তিনি কোনো রকমের বক্তব্য বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সর্বতভাবে হিন্দুত্বের ধ্বজা ওড়াতে দেখা গেছে, শুধুমাত্র হিন্দুত্বের ধ্বজা। এমন কোন সভা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের নাম নেননি বা মুসলিম সম্প্রদায় সম্পর্কে কোনো বক্তব্য রাখেননি। কিন্তু আজ প্রথম কালনার সভায় দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটিও কথা শোনা যায়নি, একটি কথাও নয়। এর কারণ কি তিনি বুঝতে পেরেছেন যে ভোট ব্যাংক হাতের বাইরে চলে যাচ্ছে? আমি আলোচনায় আসবো, প্রত্যেক বক্তার কাছে এই বিষয়ে আসবো, ম্যাডাম আপনার কাছেও আসবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। একটা কাগজ বের করে বর্তমানের নামে লিখেছে আমরা জিতলে হিন্দুদের তাড়িয়ে দেবো। বুঝুন, আমি যখন দেখলাম তখন তো ইলেকশন শেষ হয়ে গেছে। বহু মন্দিরের পীঠস্থান পুরনো শহর কালনাতে দাঁড়িয়ে মঙ্গলবার একথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নাকি আগের ভোটের, কিন্তু মমতার মুখে অভিযোগটা শোনা গেল এই প্রথম। প্রশ্ন উঠে গেল রাজনৈতিক মহলে, ধর্মের তাস নিয়ে ভোট রাজনীতি করা মমতার এবারের লক্ষ্য কি হিন্দু ভোট? কালনা বহু পুরনো শহর, এখানে আছে হিন্দু ধর্মের বহু মন্দির, বৈষ্ণবদের মহাপ্রভু মন্দির। স্বভাবতই সংখ্যালঘু তোষণে অভিযুক্ত মমতা ভোটের মুখে এসে কালনায় হাতিয়ার করলেন যেন নরম হিন্দুত্বকে। বিশ্বের নজিরবিহীন এত মন্দির একসাথে কালনায় যেভাবে দেখা যায়, অনেক জায়গায় সেটা দেখা যায় না। সুতরাং কালনাকে অম্বিকা মায়ের নামে কালনা শহর এবং মন্দির তীর্থ বলা যেতে পারে কালনাকে কেন্দ্র করে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। এই কালনাতেই আছে বুদ্ধ মন্দির, গির্জা, মসজিদ। সেগুলোর কথা উল্লেখ করতে ভুল করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মন্দির শহর কালনায় দাঁড়িয়ে তার উন্নয়ন গাঁথাতেও কার্যত ঘুরপাক খেল ধর্মের তাস। অথচ গত লোকসভা ভোটের পর তিনিই বলেছিলেন কি আর বাকি আছে, সবই তো হয়ে গেছে।
কালনাকে নবদ্বীপের সাথে যুক্ত করার জন্য, শান্তিপুরের সাথে যুক্ত করার জন্য 1100 কোটি টাকার ব্রিজ দিয়েছি। এই ব্রিজ তৈরি হয়ে গেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা চলে যাবেন শান্তিপুর নবদ্বীপ। শান্তিপুর থেকে নবদ্বীপ ইস্কনের মন্দির, 700 একর জমি দিয়েছি, নতুন করে ইস্কনের মন্দির তৈরি হচ্ছে, মনে রাখবেন। আর নবদ্বীপকে হেরিটেজ শহরও করে দিচ্ছি। আগামী দিন কালনার জন্য আমি নিশ্চয়ই ভাববো, কিছু বাকি নেই। সুতরাং বেশি করলে আবার একটু বেশি করে ফেলেছিলাম মনে হচ্ছে আমার। এখন মানুষের কাজ আমার অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড অল। মমতার বিরুদ্ধে বারবার মুসলিমদের তোষণ করার অভিযোগ উঠেছে, কিন্তু সংখ্যালঘুরাই এখন বলছেন মমতা তোষণের রাজনীতি করেছেন, কিন্তু তাদের উন্নয়ন করেননি, তাদেরকে শুধুই ভোট ব্যাংক করে রেখেছেন। ওনার নজরে পুরো বাংলার প্রত্যেকটা ধর্মের মানুষকে সমানভাবে দেখা দরকার। বিগত দিনের ইতিহাস দেখা যাচ্ছে উনি বিশেষ করে যে ধর্মকে বেশি বাজারে হাইলাইট করেছে, যাদের আমি বেশি সেবা করছি, যাদের কাছে যাব, সেই ধর্মের মানুষটা হলো মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের মানুষ। কিন্তু তুলনামূলক তো উনি ইসলাম ধর্মের মানুষের শিক্ষা, কর্ম, দেখুন ধর্মস্থানে আমরা সরকারি সহযোগিতা চাই না, আমরা সরকারের কাছে চাই আমাকে দেশের নাগরিক হিসেবে আমাকে শিক্ষা, স্বাস্থ্য, আমার কর্মসংস্থান করে দেওয়া হোক, কেন আমি তো দেশের নাগরিক। সেই জায়গায় তিনি তো কিছু করতে পারেননি। মঙ্গলবার কালনায় মমতার উন্নয়ন গাঁথাতে তাই যেন ব্যর্থই থেকে গেলেন মুসলিমরা। তবে তিনি দাবি করলেন প্রায় 2 কোটির বেশি সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়া হয়েছে। শুধু কিছু মাদ্রাসা 250-র মতো আমরা গভর্নমেন্ট অনুমোদন করেছিলাম, তারা আজ পর্যন্ত এড পাচ্ছিলেন না। এবারের বাজেটে বলা হয়েছে আনএডেড মাদ্রাসাগুলোকেও গভর্নমেন্ট এড দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠেছে 10 বছরে যে কাজ করেননি মমতা সরকার, প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিদিন বিক্ষোভ আন্দোলন করতে হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের, সেখানে ভোটের মুখে মমতার এই আশ্বাসের উপর ভরসা কিভাবে করেন মাদ্রাসা শিক্ষকরাও? তাও তো 4 মাসের বাজেট। আর সংখ্যালঘু ছাত্রদের স্কলারশিপ নিয়ে মমতা কালনায় যে দাবি করলেন, এই দাবি শোনা গিয়েছিল গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও। সেদিন পাল্টা প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এটা কি কেউ বিশ্বাস করে? না, এটা কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করার কথা নয়, বিশ্বাস করা সম্ভব নয়। পশ্চিমবাংলায় মোট সংখ্যাটা হচ্ছে 2.5 কোটি সংখ্যালঘু, তার মধ্যে 2 কোটি 38 লক্ষ ছাত্র আসলো কোথা থেকে? কেন অসত্য বলছেন? তবু সেই একই দাবি করে চলেছেন মমতা। রাজনৈতিক মহলের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের তাস খেলেন ভোটের স্বার্থে। মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলা কোনো রাজনৈতিক দল যদি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধর্মকে হাতিয়ার করে সাম্প্রদায়িকতার তাস খেলে, তাহলে পরিণতি হয় বিপজ্জনক। কারণ এই ছদ্ম ধর্মনিরপেক্ষ দলগুলির মুখে থাকে ধর্মনিরপেক্ষতার মুখোশ, সেই মুখোশের আড়ালে রয়ে যায় ভোট রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার ঘৃণ্য অভিসন্ধি। আমি মনে করি 2011 থেকে বাংলার নেত্রী যেভাবে রাজনীতি করতে চাইছেন, এই রাজনীতিটা আমার বাংলা নয় ভারতের সংস্কৃতিতে মানায় না, ভারতবর্ষের সংবিধানে মানায় না। কেন উনি 2011 থেকে কখনো মুসলিম তোষণ করে রাজনীতি করেছে, এখন দেখছে মুসলিমদের তোষণ করেছি, কিন্তু মুসলিমদের তো চোখ খুলে গেছে যে আমি কিছু পাইনি। কিন্তু এই তোষণতে হিন্দু ভাইয়ের একটু বিক্ষিপ্ত হয়েছে, তাই উনি নতুন করে আবার হিন্দু ভাইদের কোলে টানার জন্য একটা তোষণ করছে। আদৌ কিন্তু তোষণ করে কখনো হিন্দু ভাইদের সমস্যার সমাধান হবে না। আমরা চাই কি মুসলিম কি হিন্দু, আমার মনে হয় কারো তোষণ না করে তার কি করে ভবিষ্যৎটা উন্নতি হবে, তার ঘরের বাচ্চারা কি করে শিক্ষা পাবে, ভালো এডুকেশন পাবে, ভালো চিকিৎসা সুব্যবস্থা পাবে, কি করে কর্মসংস্থান পাবে, এসব বিষয় নিয়ে রাজনীতি করা দরকার। মঙ্গলবারে মমতার কালনার সভা স্পষ্ট করে দিল, মঞ্চে দাঁড়িয়ে তার স্তোত্র আওড়ানো কিংবা হিজাব মাথায় ধর্মীয় সমাবেশে যাওয়া আসলে ছদ্ম ধর্মনিরপেক্ষতা, ধর্মকে ব্যবহার করার কৌশল। লক্ষ্য শুধুই ভোট আর ক্ষমতা। যাকে যখন দরকার তাকে তখন তোষণ, যাকে দরকার নেই তাকে ব্রাত্য রাখার সংকীর্ণ খেলা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে মুসলিম উন্নয়নের কথা বলবেন, আর হিন্দু এলাকায় গিয়ে বা যেখানে হিন্দুত্বের বাস বেশি বা সনাতন ধর্মের মানুষের বাস বেশি, সেখানে গিয়ে শুধুই সনাতন ধর্মের কথা বলবেন। আর 19-এর নির্বাচনের পর তিনি বলবেন আমি মুসলিম তোষণ করি, আমি 100 বার মুসলিম তোষণ করব, দরকার হলে যে গরু দুধ দেয় তার লাথি খাবো। হোয়াট ইজ সেকুলারিজম?
ধর্মনিরপেক্ষতা এই বাংলায় কাউকে জিজ্ঞাসা করলে একজন পাগলও হেসে ওঠেন। আমি আলোচনায় একটুখানি চলে যেতে চাইবো কৌস্তবদার কাছে। কৌস্তবদা, আপনারা তো বারবার ধর্মনিরপেক্ষতার কথা বলেন, বিজেপির বিরুদ্ধে আপনাদের কেন্দ্রীয় স্তরে ধর্মনিরপেক্ষতা বিজেপির বিরুদ্ধে একটা আলাদা ইস্যু, কিন্তু এ রাজ্যের পার্সপেক্টিভে যদি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কংগ্রেসের সঙ্গে হাত ধরেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা আজকে বলছেন ধর্মনিরপেক্ষতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা পক্ষে বা বিপক্ষে আপনাদের স্ট্যান্ড কি? এই ধর্মনিরপেক্ষতার ব্যাপারে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই ব্যক্তি যাকে আরএসএস মা দুর্গা বলে আখ্যা দিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি, সেই গুজরাট দাঙ্গার পরে উইদাউট পোর্টফোলিও, মানে কি বলবো, কান কাটা নাক কাটা হলে যা অবস্থা হয় সেই অবস্থায় উইদাউট পোর্টফোলিও হিসেবে মন্ত্রী থেকেছেন বিজেপির সাথে। আমাদের যেটা বক্তব্য খুব ক্লিয়ার, দেখুন কংগ্রেসের স্ট্যান্ড অফ সেকুলারিজম, আপনি যদি নেহেরু লাইন অফ সেকুলারিজম ফলো করেন, আচ্ছা আপনারা কোনোদিন পণ্ডিত নেহেরুকে দেখেছেন? দেখেননি। বিধান রায়কে দেখেছেন? দেখেননি। সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেননি মাথায় হিজাব পরে সাদা টুপি পরে বা এরকম করতে? ব্যাপারটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী, আমি ফরগেট অ্যাবাউট তৃণমূল নেত্রী, ফরগেট অ্যাবাউট মোদি সাহেব বিং বিজেপি লিডার, আজকে এরা দুজনে হচ্ছে পদাধিকার বলে, একজন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীও যেরকম স্টেজের মধ্যে মাথায় হিজাব পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা মানায় না, একটা প্রধানমন্ত্রীরও জয় শ্রীরাম একটা রাজনৈতিক মঞ্চে বা একটা সরকারি মঞ্চে সেখানে কোনো রিলিজিয়াস স্লোগান আওড়ানো সেটাকে মানায় না। একটা যে কোনো কেউ যখন নিন্দা করেছে, আমি বলিনি, বলতে পারবো না কি করেছে না করেছে, আলটিমেটলি প্রধানমন্ত্রীর এইটুকুন বোধবুদ্ধি থাকা, আসলে এন্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লে সেই বোধবুদ্ধিগুলো কতটা থাকে জানি না। যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যিনি সংবিধানের ওথ নিয়েছেন, হু বিয়ার্স দি এলিজিয়েন্স টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার তো আজকে ন্যূনতম এইটুকুন জ্ঞান থাকা উচিত ছিল যে সে সেকুলারিজমের ওথ নিয়েছে। ভারতবর্ষের সংবিধানের নেচার অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড ফান্ডামেন্টাল ক্যারেক্টার হচ্ছে সেকুলারিজম। সেইখানে যেমন ইনশাআল্লাহ আল্লাহু আকবারও বলা যাবে না, সেখানে জয় শ্রীরামও বলা যাবে না। আপনি দেখেছেন যখন এই 2019 সালে যখন লোকসভাতে এই যারা সাংসদরা যখন ওথ নিচ্ছিলেন, মানে ভারতবর্ষের মানে সংসদীয় গণতন্ত্রে একটা অত্যন্ত কালা দিন। সাংসদরা ওথ নেবে ইন দি নেম অফ গড, ইন দি নেম অফ করে, তা না লাস্টে করে সেই আল্লাহু আকবার। আরেকটি বিষয় আপনি বোধহয় ফলো করেননি, তারা প্রত্যেকে জয় বাংলা বলেছে। বলছি জয় বাংলা বলেছে, বলছি একটু বলেনি, একটু প্লিজ বলেনি। মিমি চক্রবর্তী বলেনি। দেখুন এই জয় বাংলা কনসেপ্টটা, এটা বলার বাঙালি, এটাতে খুব একটা বিরোধ করার জায়গা নেই। সেটা হচ্ছে বাঙালি হিসাবে বাংলা জয় বাংলা বলা, এটার মধ্যে আমি অন্তত খুব একটা না, এটা অন্য বিষয়। প্লিজ একটু আপনি একটু প্লিজ বলেন। আমি যেটা বলতে চাইছি, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, তো আমি ওই দিকটা যেতে চাইছি না। আমি যেটা বলছি, পার্লামেন্টের মধ্যে সাংসদরা ওথ নিচ্ছে, ওথ নেওয়ার পর সমস্ত বিজেপির নেতাদের দেখলাম চিৎকার করে করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে। ওএসি কেও দেখলাম সাথে সাথে, তাদের যে স্টুজ আছে ওএসি, সেও আল্লাহু আকবার করে চিৎকার করে উঠলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয় মা কালী করলো। এটা তো বাড়ির ঠাকুরঘর নয়, ওটা তো পার্লামেন্ট, ওটা তো ডেমোক্রেসির একটা মন্দির। সেখানে মানুষ আইন সবাই কি, আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো, এই যে সরকার আসার পরে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আসার পরে কটা ভালো আইন তৈরি হয়েছে যেগুলো মানুষের কাজে লাগবে? কতগুলো পার্টিনেন্ট ইস্যুস অ্যাড্রেসড হয়েছে? আমরা যেটা বলছি, এই জিনিসগুলো চলছে ধর্মের নামে, দল বদলের নামে, এর বাইরে একটা ন্যারেটিভ সেট করতে হবে। আমরা এইসবের মধ্যে থাকতে চাইছি না। এই সবগুলো করে মানুষের দৈনন্দিন সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। আমি একবার বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে রাজ্যের বাজেট পেশ করছেন, পার্শ্ব শিক্ষকদের কথা বলছেন, সেই দিনকে সুবোধ মল্লিক স্কোয়ারে পার্শ্ব শিক্ষকদের পিঠে লাঠি পড়ছে। তখনও এদের কোনো প্রতিবাদ নেই, বিজেপির মুখে মেকি কথা, শুধু মঞ্চে জয় শ্রীরাম রাম কার্ড দেখাবে। আজকে তাদের তো উচিত ছিল সেটা তীব্রভাবে প্রতিবাদ করা। কোনো প্রতিবাদ আমরা এই ইস্যুস গুলোকে অ্যাড্রেস করতে চাইছি। আমরা বলছি পার্শ্ব শিক্ষকদের অনশন মঞ্চে, প্লিজ আমি এটাও বলছি, পার্শ্ব শিক্ষক অনশন মঞ্চে এই যে 50 দিন ধরে বসে রয়েছেন, কজন কংগ্রেস বা সিপিএম এর লিডার এই মঞ্চে গিয়েছিলেন? আপনি দেখেন, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, কতজন কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব গিয়েছেন? অধীর চৌধুরী গিয়েছেন, বিজেপির লোকজনেরা। আমি একটা কথা বলি, আমি বলছি অধীর চৌধুরী গিয়েছেন, কংগ্রেসের অনেকেই গেছে। অধীর চৌধুরী দলের সর্বভারতীয় একটা কংগ্রেস দলের পার্লামেন্টে কংগ্রেসের লিডার এবং প্রতিবাদী মুখ। আমি বলছি আমি প্রতিবাদী মুক্ত। দেখুন অধীর চৌধুরীকে সব জায়গায় যেটা আপনারা এটা বিশ্বাস করেন তো, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি সরাতে পারেন কংগ্রেসের তরফ থেকে একমাত্র অধীর চৌধুরী, আপনাদের আমাদের একটা পোস্ট, বাদ বাকি সব ল্যাম্পোস্ট সিস্টেম নয়।
তো আমাদের দলের একটা কালেকটিভ লিডারশিপের ব্যাপার আছে, আমাদের দলের অনেক জেনারেল সেক্রেটারিজরা গেছেন, অদিত চৌধুরী নিশ্চয়ই যাবেন, অদিত চৌধুরীও তার প্রোগ্রাম যাবে। আমি বলিনি, একবার হ্যাঁ, বলিনি। বেশ। আর সাথে করে আরেকটা জিনিসও বলি, আমি জানি তরুণ একটু পরে হয়তো পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু বলবে, প্রথমেই বলে রাখি তাদের মুখে এই কথাটা মানাবে না, কারণ বলতে গেলেই ত্রিপুরাতে যে পার্শ্ব শিক্ষকদের উপরে কি হারে লাঠির বাড়ি পড়েছে তখন তার সেটা মনে বেশ, আমি হ্যাঁ তরুণদার কাছে তৃণমূল এবং বিজেপি মুখ এবং মুখ এক এক করে আমি তরুণদার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো এই ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গেই। ধর্মনিরপেক্ষতার কতগুলো অ্যাসপেক্ট আছে, কতগুলো দিক আছে। একই মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে শোনা যাচ্ছে, যেটা আপনারা বারবার বলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন কোন রকম অন্য ধর্মের স্লোগান শোনা গেল না, শুধু হিন্দুত্বের ধ্বজা ওড়াতে শোনা গেল? তিনি কি বুঝতে পেরেছেন যে 30-35% বাইরে 65% ভোটও তার দরকার? এটা কি বুঝতে পেরেছেন তিনি? কি মনে হচ্ছে? প্রথমে একটা কথা বলি, সুদীপাদি যখন শুরু করেছেন বহিরাগত নিয়ে, ওটাকে একটু বলা উচিত আমার। উনি দুটো টার্ম ইউজ করলেন, কার্যকর্তা আর প্রবক্তা, ঠিক আছে, যাকে বাংলায় বলে কার্যকর্তা এবং প্রবক্তা। উনার এটা মনে হতে পারে এটা হিন্দি শব্দ, তো ওনাকে বলবো বাংলা অভিধানটা একটু দেখে নেওয়ার জন্য। দিদি মাঝখানে ঢুকবেন না, আমি প্রমিস করছি পুরো শোতে কথা বলতে পারবেন না। শুনুন, আমি ঢুকিনি তো, শুনুন, শোনার অভ্যাস করুন। তারপর হচ্ছে আজকে এই তৃণমূলের ধর্ম নিরপেক্ষতা, কোনটা ঠিক ধর্ম নিরপেক্ষতা সৈকত? সেই 2012 সালে ইমাম ভাতা 2500 টাকার, সেটা ধর্ম নিরপেক্ষতা ছিল। যখন হাইকোর্টে থাপ্পড় খেয়ে ওই টাকাটা ওই সোজা পথে না দিয়ে 500 কোটি টাকাটা ওয়াকফ বোর্ডকে দিয়ে দিলেন, দিয়ে চলে গেল, সেটা ধর্ম নিরপেক্ষতা ছিল? আচ্ছা না, ওটা ধর্ম নিরপেক্ষতা ছিল যখন দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে, কারণ মহরমের ভাসান যাবে, নাকি নলাটি 400 বছরের পুজো যেখানে কতগুলো নতুন মুসলিম পরিবারের অসুবিধা হতে পারে সেটা বন্ধ করে দাও, নাকি মুর্শিদাবাদে সরস্বতী পুজো বন্ধ করে দাও, নাকি কালিয়াচকে সরস্বতী পুজো বন্ধ করে দাও, এগুলো কি ধর্ম নিরপেক্ষতা? আজকে তোমার কিছু আগে প্রতিবেদন দেখছিলাম, মাননীয় নিজেই তো স্বীকার করলেন, হ্যাঁ আমি তোষণ করি, কারণ দুধে মানে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া বলো, একটা কমিউনিটি, মুসলিম একটা কমিউনিটিকে ওনারা দুধ দেওয়া গরুর পর্যায়ে নামিয়ে নিয়ে গেছিলেন, মানুষের পর্যায়ে আর ধরেন না। এবার এই দুধ দেওয়া গরুদের জন্য যদি কিছু হতো তাহলেও তো মানতাম। দুধ দেওয়া গরুদের জন্য কি হয়েছে? একটা 100 কোটি টাকার হজ টাওয়ার হয়েছে। সেই দুধ দেওয়া গরু একটা ছোট বাছুর যে গ্রামে গঞ্জে থাকে তার কি লাভ হয়েছে, তার কি উন্নতি হয়েছে সে বলবে। একটা ইমাম ভাতা দিয়ে একটা মুসলমান সম্প্রদায়ের একদম প্রান্তিক মানুষের কি লাভ হয়েছে সেটা সে বলবে। আজকে অনেক কথা বলেছেন উনি, তোমরা বলছো বলেনি, আজকে বলেছেন। আজকে কি বলেছেন? উনি বলেছেন আমি ওবিসি এর মধ্যে নিয়ে এসে 99% মুসলিমের রিজার্ভেশন করে দিচ্ছি। দুটো বেইমানি করা হলো এখানে। ফার্স্ট বেইমানি হলো ওবিসিদের সাথে, যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ, তাদের যে রিজার্ভেশন কোটা ছিল সেখানে মুসলিম রিজার্ভেশন ইন দ্য গাইজ অফ ওবিসি করে তাদের কোটাতে হাত দেওয়া হলো। সেকেন্ড মিথ্যে কথা বলেছেন উনি, 2 কোটি ছাত্রছাত্রীকে, মুসলিম ছাত্রছাত্রীকে নাকি উনি স্কলারশিপ দিয়েছেন। পশ্চিমবঙ্গে মুসলমানদের জনসংখ্যা কত, এবং সেই জনসংখ্যার মধ্যে 2 কোটি ছাত্রছাত্রী পড়ে যায় যারা মানে স্কলারশিপ পেয়েছে, যেখানে রাজ্যের নিরিখে মানে পশ্চিমবঙ্গের মুসলিমদের শিক্ষার হার সব থেকে কম, মুসলিমদের ইকোনমিক প্রোগ্রেস সব থেকে কম। আজকে মাননীয়ার হচ্ছে কিরকম বলো ধর্মনিরপেক্ষতা? তুমি আল্লাহু আকবর বলো, ইটস অল রাইট, তুমি অন্য কিছু করো, ইটস অল রাইট, বাট তুমি যদি জয় শ্রীরাম বলো, একটা অদ্ভুত আইন চলে পশ্চিমবঙ্গে, সেখানে জয় শ্রীরাম বলা মানে একটা পাপ। জয় শ্রীরাম মানে আমার পাশে কৌস্তব আছে, কৌস্তব একজন লয়ার, আইনজীবী, ভালো প্র্যাকটিস করে। কৌস্তব বলে দিক আজকে জয় শ্রীরাম বললে আইপিসির ঠিক কোন ধারাতে মামলা হতে পারে, আইপিসির কোন ধারাতে মামলা হয় যার জন্য জেল হয়, এবং জয় শ্রীরামটা কোন খাতাকার ভাষায় এটা গালাগালি হয়। প্রভু রাম এখানকার বহিরাগত হয়ে যায়, কিন্তু আরব থেকে আসা, বালির দেশ থেকে আসা একটা ধর্ম পশ্চিমবঙ্গের আপন হয়ে যায়। সেম ভাবে হচ্ছে আজকে কৌস্তব যখন বলছে পিএম এর নাকি মানে পিএম প্রাইম মিনিস্টার ইন হিজ অফিসিয়াল ক্যাপাসিটি জয় শ্রীরাম বলেছে। একটা ভিডিও দেখে দিক, অফিসিয়াল ক্যাপাসিটিতে কোনো মিটিং যখন চলছে প্রধানমন্ত্রী আমাদের জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে প্রধানমন্ত্রী, কিন্তু উল্টো দিকে মুখ্যমন্ত্রী দেন, মুখ্যমন্ত্রী মানে সাংগঠনিক বৈঠক শেষ করে নি। হলদিয়ার অনুষ্ঠান দুটো ছিল, ভুল হচ্ছে তোমার, দুটো অনুষ্ঠান ছিল, একটা জনসভা ছিল, একটা তোমার গভর্নমেন্ট প্রোগ্রাম ছিল। গভর্নমেন্ট প্রোগ্রামে কোনো জয় শ্রীরাম ধ্বনি সরকারি প্রকল্পের এবার সেখানে উল্টো দিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখি যখন দুটোই একই মঞ্চে, না একই মঞ্চে হয়নি, খোঁজ নাও পৃথক মঞ্চে, খোঁজ নাও একই মঞ্চে হয়নি, একই মঞ্চে মকাই না, একই মঞ্চে হয়নি, খোঁজ নাও। সেম হচ্ছে আজকে মানে আমাদের মানে কৌস্তবরা কতগুলো কথা বলছেন, ওনারা সেকুলারিজমের কথা বলছেন, ওনারা এতগুলো কথা বলে যাচ্ছেন। ধরুন 42nd মানে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেটা কীভাবে হয়েছিল,
কেশবানন্দ ভারতীতে কি হয়েছিল ধরুন এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করি না ভাই। রিভিউ পিটিশন তার আগে তার রিভিউ পিটিশন কনস্টিটিউশনের ক্যারেক্টারটা কি রিভিউ ছিল? পিটিশন থিওক্রেটিক ছিল, তার রিভিউ পিটিশন Theocratic ছিল। আজও পেন্ডিং What was the nature of the constitution? সেটা কোথায় ছিল? আজও পেন্ডিং এটা তোমরা কেন মানুষকে মিসলিড করো? আরো একটা কনস্টিটিউশনে কনস্টিটিউশনে কিভাবে হয়েছিল কি হলো সেটা বড় কোশ্চেন। আর হচ্ছে আমার ভাই হচ্ছে সেকুলারিজমের কথা বলে, কিন্তু কাশ্মীরি পণ্ডিত নিয়ে চুপ থাকে, এইগুলো কাশ্মীরি পণ্ডিত ইস্যু নিয়ে চুপ থাকে। তোমরা কাশ্মীরি পণ্ডিতদের জন্য কি করেছো? কাশ্মীরি পণ্ডিতদের জন্য তোমরা কি করেছো? বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কাশ্মীরের জন্য লোকেরা ঠিক যখন করবে, সিএ আনা হয় তখন চুপ থাকে। কাশ্মীরি পণ্ডিতদের জন্য আইন সংশোধন হয়েছে, সেখানে দুটি আইনকে উইথড্র করা হয়েছে। শুধু কাশ্মীরি পণ্ডিতদের জন্য নয়, সেখানকার যে মূল সমস্যা ছিল তার জন্য দুটোকে উইথড্র করা হয়েছে। আশ্চর্য কথা, কাশ্মীরের মানুষ আজকে 1200 মানুষ কাশ্মীরের মানুষ ডিসাইড করবে কাশ্মীরে কি হবে না, আমরা এখানে বসে ডিসাইড করব। এইটা তো হচ্ছে আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, কাশ্মীরকে কেন আলাদা বিচ্ছিন্ন করে আপনারা সবসময় ভেবেছেন? আপনারা কেন ভেবেছেন? এই যে আমরা এই কথাগুলো বলেন 35A হচ্ছে কাশ্মীরের উন্নয়নের পথে সবথেকে বড় প্রতিবন্ধকতা ছিল, 35A। কেন সেখানকার উন্নয়নে, ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে কেন কাশ্মীরের উন্নয়নকে ভাবা হবে না? তার জন্য কেন আলাদা বাজেট হবে? 35 কিভাবে কাশ্মীরের জন্য কেন আলাদা পতাকা থাকবে? কাশ্মীরের জন্য কেন আলাদা পতাকা থাকবে? আপনারা বলুন, তারপর আমি আলোচনা আসবো। একটা আলোচনায় আসবো, একটা বিরতিতে যেতে হবে, তারপর অবশ্যই আমি সন্ময়দার কাছে আসবো। একটা বিরতির পর ফিরছি আলোচনা সঙ্গে থাকবে। হসপিটালে ডাক্তার নাই, স্কুলে মাস্টার নাই, তার এসেছে তো কারেন্ট নাই, পাইপ এসেছে জল নাই, এই নাই রাজত্ব, এই জঙ্গল মহল এর পরিবর্তন। लेकिन समझ में आ गया कि न यहाँ माँ की रक्षा है, न माटी की चिंता है, न ही मानुष के विकास के लिए कोई काम। রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পরিবর্তন যাত্রা। লালগড়ের সজীব সংঘের মাঠ থেকে তৃতীয় পরিবর্তন যাত্রা সূচনা করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। परिवर्तन करने के लिए यात्रा निकली। 6 तारीख को इसका श्री गणेश मैंने नवदीप से शुरू किया था और 6 तारीख के बाद आज मुझे राजगंगा में जाने का मौका मिला और उसके बाद मुझे झारग्राम में आकर के तीसरी परिवर्तन यात्रा की श्री गणेश करने का मौका मिला। কেন লক্ষ্য পরিবর্তন? জঙ্গলমহলের বুকে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দেন করোনা লকডাউনকালে কেন্দ্রের মোদী সরকারের ভূমিকা। মনে করিয়ে দেন সে সময় এ রাজ্যে হওয়ার রেশন দুর্নীতি, স্বাস্থ্যের বেহাল দশার কথা। নাড্ডার ভাষণে উঠে আসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। শাসক দলের দুর্বৃত্তদের হাতে বিজেপি নেতা কর্মীদের আক্রান্ত হওয়া, শহীদ হওয়ার অভিযোগ উঠে আসে নাড্ডার ভাষণে। উঠে আসে রাজ্যে নারী নির্যাতনের একের পর এক ঘটনার অভিযোগের কথা। মানুষের দুর্দিনে মামাটি মানুষের সরকারের বিরুদ্ধে মানুষের পাশে না থাকার অভিযোগ। बंगाल में आने के समय कहा गया था कि मैं माँ, माटी, मानुष इसकी रक्षा हो। मित्रों, माँ का सम्मान नहीं हुआ, माटी की रक्षा नहीं हुई और मनुष्य के बारे में कभी चिंता नहीं हुई। ये इनका ट्रैक रिकॉर्ड है। বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায় দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ পাচারের ঘটনা ঘটে এই বাংলায়। নাড্ডার ভাষণে উঠে আসে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের অভিযোগ। নিশ্চিন্তে রাজ্যে জঙ্গিদের ঘাঁটি গাড়ার কথা। শাসক দলে প্রশ্রয় এসব চলছে। সোজা সাপটা জানান নাড্ডা। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, দুর্নীতির তীরে শাসক দল তৃণমূল। নাড্ডার নিশানা তো ভাইপো। तो सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग बंगाल में होता है। एक्सीडेंट महिलाओं पर सबसे ज्यादा बंगाल में हुआ, सबसे ज्यादा मर्डर के रिकॉर्ड बंगाल में हुआ और सबसे ज्यादा अटेम्प्ट टू मर्डर के रिकॉर्ड भी बंगाल के हैं। ये हमको और जब मैं तुष्टीकरण की बात बोलता हूं और तानाशाही की बात करता हूं और तोलाबाजी की बात करता हूं, आइकों ने अपने शब्दों का उपयोग किया है।
অভিযোগ আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে রাজ্যে। অভিযোগের তীরে শাসক দল তৃণমূল এবং রাজ্যের তৃণমূল সরকার। সেই দুর্নীতির ছবি আর মানুষের ক্ষোভ এতটাই প্রকট হয়েছিল যে অভিযোগ অস্বীকার করতে পারেননি মমতাও। আমফান দুর্নীতির তদন্তের নির্দেশ দেয় আদালত। তদন্ত আটকাতে বারবার আদালতে গিয়েছে মমতা সরকার। স্বভাবতই কটাক্ষ উড়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। पैसे खा गए कटमनी, टीएमसी के कार्यकर्ताओं के घरों में और उनके खातों में पैसे चले गए। हाई कोर्ट ने ऑर्डर किया कि सीएजी, कंट्रोलर एंड ऑडिटर जनरल इसकी इंक्वायरी करे। ममता जी सुप्रीम कोर्ट में चली गई। ममता जी, आप भ्रष्टाचारियों को बचाना चाहती है। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে টালবাহানা করেছে মমতা সরকার। 21-এর ভোটে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবেই। মানুষের স্বার্থেই বাংলায় চালু হবে কেন্দ্রের সব প্রকল্প, যেন সেই নিশ্চয়তাই দিয়ে গেলেন জেপি নাড্ডা। क्या बोलती है मोदी? चाइना 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 होवे ना होवे ना होवे ना, मई महीने में होवे होवे होवे। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা দেখালাম যে জেপি নাড্ডা তার বক্তব্যের কিছু নির্বাচিত অংশ। আমি সন্ময়দার কাছে আসবো। সন্ময়দা, এতক্ষণ ধরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আগে জানতে চাইব। প্রথম কথা একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের 2002 সালে বিজেপি সরকারের মধ্যে যাওয়া, সেখানে উনি ভালো বিজেপি খারাপ বিজেপি তত্ত্বে বিশ্বাস করেন। অর্থাৎ বাজপেয়ীজি ভালো বিজেপি, নরেন্দ্র মোদী খারাপ বিজেপি। এটা নিয়ে আমাদের মনে হয় ব্যাখ্যা বেশি দেওয়ার দরকার নেই। আর তরুণ একটু আগে কথা বলছিল না তথ্য নিয়ে, যে 2,80,00,000 মাইনরিটি মানুষের মধ্যে 2 কোটি ছাত্রছাত্রীকে স্কলারশিপ। আচ্ছা, তরুণকে আমি একটা প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোনো শিশুও বিশ্বাস করে কি? আমি এই প্রশ্নটা ওকেই করবো, কেউ বিশ্বাস করে? আজ পর্যন্ত যেসব তথ্য দিয়েছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তৃতায় খেলাশ্রী পুরস্কারের উপলক্ষে বলতে গিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, খেয়াল করেছো কিনা জানি না, সেখানে পরিষ্কার বলছেন, আমি এশিয়াডে খোখো ঢুকিয়ে দিয়েছি। এবং 91-92 এই সময় নরসিমা রাওয়ের ক্যাবিনেটে উনি ওই ক্রীড়া দপ্তরের কিছুটা দায়িত্বে ছিলেন বলে, সেই সময় প্রতিমন্ত্রী ছিলেন, সেই সময় নাকি খোখো ঢুকিয়ে দিয়েছে। খবর নিয়ে দেখো দেবাশী, এই সৈকত, খবর নিয়ে দেখো তোমরা যে এখনো পর্যন্ত এশিয়ান গেমসে খোখো চালু হয়নি। এক, দ্বিতীয়ত হচ্ছে খোখো গেমসটা এখনো পর্যন্ত মানে মানে কোনো মানে সরকারের মন্ত্রী এশিয়ান গেমসে ওই কোনো খেলা অন্তর্ভুক্ত করতে পারে না। এটা স্বাভাবিক লজিক বলে, কিন্তু বলে দিলেন আমজনতার সামনে। আর আমজনতা, সাধারণ মানুষ অত কিছু খবর রাখেন না, ফলে যা বলা তাই বলেছেন। কিছুদিন আগে আমরা শুনছিলাম 34 কোটি বাড়িতে স্বাস্থ্যকর্মীরা গেছেন। বাংলার জনসংখ্যা কত? 34 কর্মী বাড়িতে গেছেন, 10 কোটি মানুষকে রেশন কার্ড দিয়ে দিয়েছেন। অর্থাৎ বাংলায় সমস্ত মানুষের বাড়িতে রেশন কার্ড। এগুলো তো এই মানে বালখিল্যপনার একটা চূড়ান্ত জায়গা উনি গেছেন, যার জন্য এটা বলছেন। আমি এবার নেক্সট পয়েন্টটায় আসছি। মানে আমার কথা যে মুসলিম তোষণ, ধর্মনিরপেক্ষতার শব্দের মধ্যে না এখন রাজনীতিবিদরা ঢুকিয়ে দিয়েছেন একটা ভণ্ডামি। এত পরিষ্কার, সব রাজনৈতিক দলের লোকেরা ঢুকিয়ে দিয়েছেন। আব্বাস সিদ্দিকির মতো লোক, মাইনরিটি সম্প্রদায়কে যিনি রিপ্রেজেন্ট করছেন, তিনি বলছেন মুসলমানদের তোষণের নামে বিভাজনটা শুরু হয়েছে। আমার প্রশ্নটা এখানে, যে আব্বাস সিদ্দিকি যেটা রিয়েলাইজ করছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারছেন না। অর্থাৎ একজন মাইনরিটি বলছেন যে মাইনরিটিদের বেশি খাতিরের মধ্য দিয়ে তোষণ বাংলার মাটিতে হচ্ছে, মানে অতিভক্তি চোরের লক্ষণ। যদি সত্যি তাই হতো সৈকত, আমি যদি সত্যি তাই হতো, মাইনরিটিদের ডেভেলপমেন্ট, এই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে 2012-25 মার্চ ঘোষণা করেছিলেন 10,000 আমরা মাদ্রাসাকে রিকগনিশন দেব। 10 বছরে এখনো পর্যন্ত 248টি মাদ্রাসা রেজিস্টার্ড সরকার নতুন করে করেছে। তাদের আবার শিক্ষকদের মাইনে দিচ্ছে না, তারা বিকাশ ভবনে উল্টো দিকে রাত জাগছেন। তো ফলে এই অসভ্যতা করে লাভ কি? আজকে 72 থেকে 77-এর সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানায় প্রায় 7 to 8% মাইনরিটিরা চাকরি করত সরকারি, আজকে সেটা 0.5%-এ নেমে গেছে মাইনরিটিতে। তো তো আমার প্রশ্নটা হচ্ছে মাইনরিটি ডেভেলপমেন্ট করতে গেলে শিক্ষা, স্বাস্থ্য,
জীবিকা, এইগুলোতে হাইলাইট করা দরকার। সেটা না করে উনি কনসেন্ট্রেট করছেন কোথায়? মাইনরিটিকে ভোটার হিসেবে ধরছেন, মানুষ হিসেবে ধরছেন না। আর এই সূত্র ধরেই কিন্তু এই ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটা বাংলার মাটিতে ফেল করছে। মুসলমান তোষণের ব্যাপারটা মুসলমানরাই ধরে ফেলেছেন বলে আজকে আব্বাস সিদ্দিকিরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খুলছেন। আলটিমেটলি বাংলার মানুষ কিন্তু এই যে 18টা সিট বিজেপিকে দিয়েছিল, এই ধর্মনিরপেক্ষতার মধ্যে যে ভণ্ডামির জিনিসটা লুকিয়ে আছে, এই জায়গা থেকে কিন্তু বাংলার মানুষ পোলারাইজড হয়ে গিয়ে হিন্দু ভোট হিন্দুদের দিকে চলে গেছে। এবং তার আলটিমেট যেটা হচ্ছে যে আজকে আব্বাস সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খুলে তিনি তার ফ্রন্টেও কিন্তু একটু খেয়াল করে দেখো, তার ফ্রন্টে তিনি আদিবাসীদের ইনক্লুড করছেন, মতুয়াদের ইনক্লুড করছেন। তিনি যে ভুলটা করছেন না, সেই ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এনআরসি সিএ আন্দোলনের সময় আজকে যে মানে মুর্শিদাবাদ জেলায় যেভাবে থানা পোড়ানো হয়েছিল, একটার পর একটা রেল স্টেশনকে ভাঙা হয়েছিল, একজনের বিরুদ্ধেও সরকারি সম্পত্তি নষ্ট করার বিরুদ্ধে, অথচ আমাদের রাজ্যেই আইন এসছে, আর সেই আইনটা বলবৎ করলেন না কেন? যে মাইনরিটি সেখানে ইনভলভ। এটা কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের কনসাস মানুষরাও কিন্তু এটা ধরে ফেলেছে। বেশ, আমরা আলোচনায় থাকবো, একটা বিরতির সময় হয়েছে, আর বিরতির পর শোনাবো কিছুদিন আগে সংখ্যালঘুদের সম্পর্কে বলতে আপত্তি নেই, মুসলিমদের সম্পর্কে একটি কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, অর্থাৎ কোড আনকোড তিনি গরু বলে সম্বোধন করেছেন পক্ষান্তরে। আজকে আবার এক নতুন গরুর আবির্ভাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার বলেছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। দুষ্ট গরু বলে বলেছেন কাদেরকে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে গেছেন। অনেকে বলছেন যে তাদেরকে টিকিট দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা টিকিট পেতেন না, তাই তারা দল থেকে বুঝে বেরিয়ে যাচ্ছেন, তারা বিজেপির কাছ থেকে টাকা পেয়েছেন বা তাদের কাছ থেকে অনেক রকমের বক্তব্য পেয়েছেন, তাই তারা সেখানে চলে গেছেন। কিন্তু যারা দল ছাড়লেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকেই বলছিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে কাজ করতে পারছিলেন না, তাই তারা বেরিয়ে গেছেন, তারা মানুষের ভোটেই নির্বাচিত হয়েছিলেন। তাহলে কোনটা সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায়ের গরু তকমা যারা বেরিয়ে গেছেন তাদের, আর নাকি যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে কাজ করা যায় না, এবার নতুন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে তারা বিজেপিতে গেছেন, তাদের কথা সত্যি? আমরা এই নিয়ে আলোচনায় থাকবো বিরতির পর, সঙ্গে থাকবো। মুখে বলছেন দলের পচা মাল সব বিজেপিতে গেছে, বলছেন যারা যাবার চলে যান, বলছেন যাদের গায়ে কালি তারাই গেছেন বিজেপিতে। কিন্তু বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় যে এখন তার গলার কাঁটা, প্রতিটি সভাতেই যেন তা স্পষ্ট করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাদের পক্ষে নই যে দু একজন দুষ্টু গরু আছে এমনকি ধান কিনতেও বাধা দেয় আর তারপরে বিজেপির সাথে গিয়ে ঘর করে, তাদের ইমিডিয়েট চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। রাজনৈতিক মহলের প্রশ্ন, যাদের দুর্নীতিগ্রস্ত বলছেন নেত্রী, তাদের তিনি আগেই তাড়াননি কেন? আর এখনো আরো ভাঙন বাকি আছে বুঝেছেন তিনি, তাই হুঙ্কার ছাড়ছেন তাদের উদ্দেশ্যে। কিন্তু যাদের উদ্দেশ্যে এসব কথা বলছেন, দুর্নীতির সত্যতার সামনে এনে তাদের কেন দল ছাড়া করছেন না নেত্রী? दिक्कत में है क्योंकि ममता जी के 10 साल के कुशासन में यहाँ भ्रष्टाचार, कटमनी कल्चर, सिंडिकेट कल्चर, कोयला सिंडिकेट, बालू सिंडिकेट, ये हर तरीके का यहाँ पर भ्रष्टाचार किया है। তৃণমূলের অন্দরের গুঞ্জন, কালীঘাট জানেই না কে তার কাছে বিশ্বাসযোগ্য। নেত্রীর স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা তাকে অনেক দূরে ঠেলে দিয়েছে দলের নেতা কর্মীদের কাছ থেকে। তবু নাম না করে মমতার নিশানায় দলত্যাগীরা। অনেক দুর্নীতি করেছে, তাদের এখন হঠাৎ মনে পড়েছে যদি গরু চুরি কেসে ধরা পড়ি, যদি কয়লা কেসে ধরা পড়ি, যদি হাজার হাজার কোটি টাকা কামিয়েছি ধরা পড়ি, তাই বেটার বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাও। মমতার কথাতেই স্পষ্ট হলো রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে পড়েছেন তৃণমূল নেত্রী। শুভেন্দু অধিকারীর নিশানায় তোলাবাজ ভাইপো, গরু পাচার থেকে কয়লা পাচার সব দুর্নীতিতেই শুভেন্দুর নিশানায় ভাইপো। এদিন নেত্রী যেন জানান দিলেন তার পায়ে ফুটেছে শুভেন্দু কাঁটা, গলায় যেন ভাইপো কাঁটা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বাংলায় রাজনীতি করতে হলে আর সিএনএর মতো সংবাদ মাধ্যম থাকলে
কথা একটু বুঝে বলতে হয়। দেখুন, আমি খুব পরিষ্কার করে বলছি, যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু পড়াশুনো করেন তাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন মেদিনীপুরের মাটিতে। আমি দুটো কথাকে পাশাপাশি রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন অনেক চুরি করেছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন চুরি হচ্ছে দলে, 1। 2, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 বছর খেয়ে মধু এখন হয়েছে সাধু। তার মানে 10 বছর মধু খাওয়ার কথা জানতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ কিছু বলেননি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমে দহে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে থেকে চুরি হয়েছে এটা জানতেন তৃণমূলের 2 প্রধান, অথচ কিছু বলেননি। এখন বিজেপিতে যাওয়ার পর, গোটা বিষয়টি সামনে আসার পর তারা এখন খারাপ হয়ে গেছেন, দুষ্ট গরু হয়ে গেছেন। আমি আপনার কাছে আসতে চাইবো ম্যাডাম। আমি বলছি, এই আপনাদের দলে আর কারা কারা দুষ্ট গরু আছে যারা ল্যাং মারছে, লাথি মারছে, মাঝে মধ্যে অসুবিধায় পড়ছেন? কারা আছেন একটু বলবেন? আমি একটু পিছন থেকে বলা শুরু করবো, যদি আমি সময় পাই তাহলে বলবো, তাহলে অযথা বলবো না। বলুন। আমি দেখলাম বিজেপির তরুণ মুখ আমাকে শাসালেন যে কথা বলা চলবে না, পরিষ্কার শাসালেন। হ্যাঁ, আমি শেষ করে নি। আপনার সময় আমি ডিস্টার্ব করব না, আমার সময় আপনি ডিস্টার্ব করবেন না, এইটুকু গণতন্ত্র। প্রায় শাসানো এই টেবিলে বললেন। আমি দেখলাম ওনার পুরো বক্তব্যতে পুজো এলো, মহরম এলো, চাকরির কথা এলো না, ইকোনমির কথা এলো না, চাকরির কথা এলো না, ইকোনমির কথা এলো না, ভারতবর্ষের বর্তমান আর্থিক অবস্থার কথা এলো না। এদিকে ইন্ডিয়ান সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বলছে বেকারত্বের হার 6.5, যেটা 2019-এর আগে 6.1 ছিল। রাজ্যের কথা আসলে একটা রাজ্যে তো ক্ষমতায় নেই। আগে রাজ্যের কথা বলুন না, আগে আপনি রাজ্যে আসুন। আপনি দাবি করছেন রাজ্যের কত, আপনি আগে রাজ্যে আসুন। লিখে আনেন না, আপনি আগে রাজ্যে লেখা নেই। আমি একটা করে বলি, এক এক করে। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি একটা জায়ারকি চলছে কিনা, মানুষকে কথা বলা যাবে না। যে বিরোধী স্বর আসবে, আপনারা তো বিরোধী নন, আপনারা তো শাসক দলে, আপনি বিরোধী ভাবছেন কেন? বিজেপি বলছে আপনারা বিরোধী হবেন, আপনি এখনই বিরোধী ভাবছেন কেন? এখনো তো বিরোধী হননি, এখন শাসকে আছেন। হয় আপনি বাধা দিচ্ছেন, নইলে আপনার সঙ্গী মত না বলুন, কথা বলা। আপনার সময় তাহলে বলুন, বলবো না দিদি ভাই, এটা কথা তাহলে বলুন, উঠে পড়ছি, সময় আপনি বলুন। আমার বক্তব্য হচ্ছে তাহলে এই ক্ষেত্রে তো আলোচনাটা আসতে, এইগুলি কিছু তরুণের মুখের থেকে বেরোনো না যে আমরা কি এই করবো, এই বাংলায় নেই। কারণ তরুণ খুব ভালো করে জানেন সোনার ভারত গড়তে পারেননি, সোনার বাংলা কি করবেন তার মিথ্যে কথা বলছেন। এক। দ্বিতীয়ত যেটা বলা হলো কে দুষ্ট গরু হ্যান ত্যান, আমি তরুণ জ্যোতির মাধ্যমে, আপনার মাধ্যমে শুধু প্রতিটি ভারত মানে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলতে চাইছি, 2016-তে পার্টি অফিস থেকে যে সিনেমাটা দেখানো হয়েছিল, পরবর্তীকালে যে সিনেমা ইউটিউব থেকে উঠিয়ে নেওয়া হলো, যার অনেক কুশীলব এখন বিজেপিতে আশ্রয় নিয়েছেন, তাদের সম্বন্ধেও কি বিজেপি কিছু বলবে? আমি একটা প্রশ্ন আপনাকে করব, একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করব। আপনি নারদ সিং অপারেশনের কথা বলছেন, তো আমি একটা প্রশ্ন করব, 1 মিনিট, একদম টু দা পয়েন্ট উত্তর দেবেন। আপনি বলুন, একদম টু দা পয়েন্ট বলবেন। তৃণমূল কংগ্রেস নারদ সিং অপারেশনের, না প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন, আমার প্রশ্নের উত্তর দিন। আমি টু দা পয়েন্ট উত্তর চাই, আমি টু দা পয়েন্ট প্রশ্ন করব, টু দা পয়েন্ট উত্তর। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি নারদ সিং অপারেশনকে সত্য বলে মানেন? আমরা কি আমি বলি আপনারা আপনি উত্তর দিন না, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি বলুন। হ্যাঁ, আপনারা কি নারদ সিং সব কথা তো টু দি পয়েন্ট উত্তর হবে। আপনি বলুন, আপনারা কি মানেন? আমি কি মানছি সেটা বড় কথা নয়। আপনারাই তো বলেছিলেন, সুদীপ্তাদি, আপনারাই তো বলেছিলেন, আপনারাই বলেছিলেন, আমি কি বলেছি সেটা বড় কথা নয়। আমি কি বলতে পারবো না? প্রশ্ন উত্তর এবং উত্তরও আপনি
না না আপনি বলুন, আপনাকেই তো বলতে দিচ্ছি, আপনি বলুন। না তো হয় আপনারা আপনারা মানেন কি মানেন না? হ্যাঁ, বলুন। একদম যৌথ বলুন, হ্যাঁ। আপনি ভাবছে দেখাচ্ছেন না, বলুন না, আপনি আপনারা মানেন কি মানেন না? দেখাচ্ছেন নারদ সিং অপারেশনকে তৃণমূল কংগ্রেস মানে কি মানে না? আমি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রশ্ন করবেন কেন? আপনি তো মানুষের হয়ে প্রশ্ন করবেন। আমি মানুষের হয়ে প্রশ্ন করছি, আমি সাধারণ পাবলিক। আমি জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট কি? হোয়াট ইজ দ্য স্ট্যান্ড পয়েন্ট? হোয়াট ইজ দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ নারদ সিং অপারেশন? Precisely, I wanna know the standpoint of BJP. BJP কি জানতে চাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি কি ওটাকে দুর্নীতি বলে মনে করে? বিজেপির কথা বাদ দিন। আরে কি বিজেপি কনস্পিরেসি করেছে, বিজেপি কনস্পিরেসি করেছে। আপনারা মানেন কি মানেন না বলুন? আপনি বলুন, শুধু বলুন মানেন কি মানেন না? সেটা আমি বলছি যে বাংলার মানুষ ওইটাকে বিশ্বাস করে বিজেপিকে ভোট দিয়েছে 2016-তে 18-তে, বিজেপি যে ভোটগুলি পেয়েছে, তাহলে বিজেপি স্বীকার করে তার মিথ্যে কথা বলেছে। তার মানে আপনি এই কারণে বলতে পারছেন না, এই কারণে বলতে পারছেন না, না পারছেন না ঘরকা না ঘটকা। কারণ যারা নারদ সিং অপারেশনে দেখা গেছিল তাদের মধ্যে যেমন অনেকে বিজেপিতে আছেন আজকে, আবার অনেকে তৃণমূল কংগ্রেসেও আছেন। নাম করে বলছি, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, তারা অপরাধী না বলুন। আগে বলুন, কাকলি ঘোষ দস্তিদার নাম করে বলছি। বিজেপি বলতে পারে, তাহলে কি বিজেপি বলতে পারে আমাদের গায়ে সৌগত রায়রা অপরাধী নয়? যদি সৌগত অপরাধী হয়ে থাকেন আজকে শুভেন্দু অধিকারীরা, বলুন, আপনি বলুন। বিজেপি দাবি করতে না বলুন, পারে। এটা আমাকে উত্তর দিন। বাংলার মানুষের হয়ে প্রশ্ন করছি ম্যাডাম। আরে আমিও তো প্রশ্ন করছি, বিজেপিকে দাবি করতে পারে, তারা দুর্নীতিকে প্রশ্ন দেয় না। বিজেপি কনস্পিরেসি করেছে, বিজেপি কনস্পিরেসি করেছে। আপনি উত্তর দিন না, আপনি উত্তর পরিষ্কার বলুন যে হ্যাঁ ওই স্টিং অপারেশন আমরা মানি না, শুধু এইটুকু বলে দিন, বা আমরা মানি বলে দিন। ধরে নিন আমরা মানি। আরে আপনি বলুন, আমি ধরার কেউ নেই, সবই কংগ্রেসের অবস্থা হচ্ছে না ঝটকা, না ঝটকা না ঘটকা। সঠিক উত্তর নেই, সঠিক উত্তর দেওয়ার সম্ভব নয়। দুর্নীতি হয়েছিল, দুর্নীতি হয়েছিল, আই রিপিট এন্ড থ্রাইস রিপিট, দুর্নীতি হয়েছিল। তাহলে এবার বিজেপি উত্তর দিই, কিসে দুর্নীতি হয়েছিল? টাকা নিয়েছে, তাহলে সৌগতবাবু টাকা নিয়েছে, কাকলি ঘোষ টাকা নিয়েছে, ফিরাদ হাকিম টাকা নিয়েছে, ফিরাদ হাকিম এদেরকে বের করছেন না কেন? এদেরকে বের করছেন না কেন? ফিরাদ হাকিম, কাকলি ঘোষ, আফরিন আলী, এদেরকে বের করছেন না কেন? কেন বের করছেন না? এরা দুর্নীতি করেছিল, আপনিও বলছেন, কেন বের করছেন না? দিদি, মানুষ জানে আপনাদের দুমুখ সাপকে বসা হয় না, তৃণমূলকে যায় না। আমি আলোচনা আসবো, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর আমি আলোচনায় আসছি। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য ম্যাথু স্যামুয়েল, যিনি নারদকর্তা, তিনি বলেছিলেন 2014 সালে, যিনি আগে কেডি সিং হচ্ছে ঝাড়খণ্ডের মানুষ, তাকে ঝাড়খণ্ড থেকে কার্যত এক প্রকার নিয়ে আসা হয় বাংলায়, তাকে রাজ্যসভার সাংসদ করা হয়। কিন্তু সাংসদ করার আগে অনেকগুলো নাটক ঘটে গেছিল। কি হয়েছিল? কেডি সিংকে কার্যত বলা হয়েছিল যে আপনাকে সাংসদ করা হবে, কিন্তু সেই টিকিট নিয়ে টালবাহানা শুরু হয়। সেই সময় কার্যত কেডি সিং, যেটা সূত্র মারফত খবর, কেডি সিং ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসকে, যে 2014 সালে তাকে করা হবে, যে জলপুরা বাজারে ঘুরছিল সেই সময় তিনি কার্যত কি তাহলে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন। সে কারণে কেডি সিং এর টাকায় ম্যাথু স্যামুয়েলকে দিয়ে সেই সময় এই নারদ স্টিং অপারেশন করানো হয়েছিল। তাহলে নারদ স্টিং অপারেশন যদি সত্যি হয়, তাহলে তৃণমূলের নেতারা যারা আজকে সে সময় টাকা নিতে দেখা গেছিল, তারা আজকে তৃণমূলে রয়েছেন কেন? আর যদি মিথ্যে হয়, তাহলে নারদ স্টিং অপারেশনকে নিয়ে তৃণমূল কংগ্রেস আজও কেন বাজারে ভোট চাইতে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে? এই জায়গাটা পরিষ্কার করার দরকার। আমরা আলোচনায় আসবো, একটা বিরতির পর ফিরছি, আলোচনায় সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি এই প্রসঙ্গে একটু প্রথমেই আমি আসবো কৌস্তবদা, আচ্ছা বেশ, আমি কৌস্তবদের কাছে আসি। মধ্যে না বলুন হ্যাঁ, এতক্ষণ মানে যে লড়াইটা চলছিল, কি দুটো দলের মধ্যে হচ্ছিল কে কত বড় চোর, এই নিয়ে চলছিল। কে কত বড় চোর, কে টিভির সামনে কতগুলো বান্ডিল নিয়েছে, এটা নিয়ে চলছিল। এটা অদ্ভুত ব্যাপার। আমি বলিনি, প্লিজ আবার বলিনি, মানুষ চোখের সামনে দেখছে টাকা নিতে। এর আগেও তোমাদের দলের সর্বভারতীয় সভাপতি বাঙ্গারু লক্ষ্মণ কে ছিল তোমাদের দলের? একটু বলতে দাও ভাই, কনভিক্টেড হয়েছিল, কনভিক্টেড ন্যাশনাল হেরাল্ড, অগাস্টা ওয়েস্টল্যান্ড, এগুলো কথা হয়নি। এগুলো এখনো কোনো আউটকাম বলে নিতে দাও রে ভাই। তোমাদের সরকার আছে, ফাঁসিতে চড়িয়ে দাও যদি করে থাকে। আমার যেটা ফাঁসি হয় না তো যা হোয়াট এভার, ফাঁসিতে তোমাদের আমলে অভিষেকের মতো কথা বলছো, ফাঁসি হয় না। আমি এক এক করে বলো।
কে কত বড় চোর এই নিয়ে চলছিল এতক্ষণ ধরে। এই তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বলছিলেন না গরু, এই তো তৃণমূল যদি এখন মানে এই গরু বাস্তা শুরু করে কতগুলো চোর গরু আছে, এ তো গোয়াল ফাঁকা হয়ে যাবে। তৃণমূল দলের মধ্যে লোক খুঁজে পাওয়া যাবে না, দেওয়াল লেখার লোক পাওয়া যাবে না, পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না, নিচ থেকে ওপর একদম চোরে চোরে ভরা। এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে পাড়ার একটা নেতা থেকে শুরু করে একটা ওই শ্মশানের ইয়ে করতে গেলেও সেখানে কাটমানি কিছু হবে না, সেই শ্মশানের ইয়ে করতে গেলেও সেখানে কাটমানি। প্লিজ আমি চিৎকার চেলেমেলি করলে বলবো না, আমার একটু ভালো লাগে না, প্লিজ একটু বলে নিতে দিন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা থিওরি খুব ভালো, সেটা বিজেপিও ফলো করছে। দুটো জিনিস, সেই সময় ছিল উন্নয়নের যোগ্যে ঝাঁপ মারা, আর এখন মার্কেটে এসছে হচ্ছে দলে থেকে কাজ করতে পারছি না তাই অন্য দলে যাচ্ছি। এটা অদ্ভুত বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলে যিনি যখন থাকছেন তিনি হচ্ছেন একদম রামকৃষ্ণ মিশনের স্বামীজি, আর যেই মুহূর্তে দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছেন চোর গুন্ডা বদমাইশ চিটিংবাজ জোচ্চোর যতগুলো কিছু লাগানো যায়। বিজেপির ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। আজকে তরুণরা আছে, আমার খুব খারাপ লাগে তরুণদের জন্য। এই তরুণরাই যখন ধর্মতলার মিটিং হয়েছিল, যখন সিদ্ধার্থনাথ বলেছিলেন যে ভাগ মুকুল ভাগ, চোর মুকুল, কি হাততালি দিয়েছিল তরুণরা। তরুণদের হাত ব্যথা হয়ে গেছিল হাততালি দিতে দিতে। আর সেই তরুণকে এখন মুকুল রায় জিন্দাবাদ বলতে হয় দলের সহসভাপতি। মানে আমার খুব খারাপ লাগে আজকে তথাগত বাবুর মতন এত সিনিয়র, তথাগত বাবুর মতন এত সিনিয়র লিডার, তাকেও মুকুল রায়ের বাড়িতে হত্যা দিয়ে পড়ে থাকতে হচ্ছে, যাদেরকে একটা সময় চোর মুকুল ভাগ মুকুল। মানে এটা খুব খুব খারাপ ব্যাপার। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই দল বদলের স্বপ্নে মানুষ আর ভুলবে না। আমরা বলছি আমরা দিন বদলের স্বপ্নের কথা বলছি, আমরা মানুষের কথা আপনি আমার একটা কথা বলুন তো, এই যে নারদ নিয়ে এতক্ষণ কথা হলো না, কে আজকে তো বলেই ফেললেন যে দোষ করেছে। খুব ভালো দিদি, খুব ভালো, কারণ উনি তো চোখের সামনে চুরিটা দেখেছেন। তো তরুণরাও কেন হঠাৎ করে কিসের জন্য, ওরাই তো এটাকে পাবলিসাইজ করলো, ওদের পার্টি অফিস থেকে বসে এটাকে ইয়ে করা হলো, প্রেস কনফারেন্স করে দেখানো হলো, কেন ইউটিউব থেকে সরিয়ে নিলেন? দল বদলের কথায় আরেকটি নাম আজকে না নিলেই নয়, সেটি হচ্ছে লক্ষণ শেঠ। তিনটি রাজনৈতিক দল ঘুরে ভদ্রলোক এখন কংগ্রেসে গিয়েছেন, তিনি এখন রাজনৈতিক সন্ন্যাস নিয়েছেন। আমি কিছুদিন আগে তার সঙ্গে মুখোমুখি কথা বলেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি হঠাৎ সন্ন্যাস নিলেন কেন? তিনি বললেন বাবা বয়স হয়েছে, এখন আর রাজনীতি করার সময় নেই। এখন থাকেন ওই সম্ভবত একটি ভবনে, আগে কংগ্রেসের ভবন ছিল, মানে বামেদের ভবন ছিল, এখন কংগ্রেসের ভবনে থাকেন হলদিয়া। আমি বলছি, পরে বলছি এক এক করে। আগে বামেদের ভবন ছিল, এখন কংগ্রেস নাম করে দিয়েছে। আমি আসছি এই লক্ষণ শেঠ, এই লক্ষণ শেঠকে নিয়ে বিস্তর অভিযোগ ছিল, এই লক্ষণ শেঠকে নিয়ে বিস্তর অভিযোগ ছিল। আমি আসবো এক এক করে। আমি একটু সন্ময়দার কাছে আসি। এই যে গরু তকমা দেওয়া হচ্ছে, আমি বলছি যে একটা তো রাজনৈতিক শিষ্টাচার থাকবেন। একটা সময় 10 বছর যার সঙ্গে আপনি ঘর করলেন তাকে আপনি বলছেন দুষ্টু গরু। হতে পারে যে তিনি বাজে লোক, খারাপ লোক, আপনি তাকে গ্রেপ্তার করতে পারতেন, আপনি জানতেন যে চুরি করছে, মানুষের টাকা চুরি করছে। আফটার অল সাফারার তো বাংলার মানুষ হয়েছেন। যদি সত্যি তারা চুরি করে থাকেন, যাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জেনে শুনে বাংলার মানুষের টাকা চুরি করেছেন যারা, তাদেরকে সহ্য করেছেন, আফটার অল বাংলার মানুষকে তিনি ঠকিয়েছেন, তাহলে কোন লজ্জায় আজকে তিনি বলছেন মা মাটি মানুষের সরকার? মানে মা মাটি মানুষ তিনজনকেই ঠকিয়ে এসেছেন 10 বছর ধরে। আমি একটা অন্য জায়গা থেকে শুরু করব, সেটা হচ্ছে কুস্তব বলছিল না যে দুটো দলই চোর, ঠিকই। যদি তাই হয়, আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীকে দেখা গেছে নারদ স্টিং অপারেশনে, প্রশ্নটা হচ্ছে সেই শুভেন্দু অধিকারীকে ঘরে নেওয়ার জন্য বারবার করে অধীর চৌধুরী একবার নয় একাধিকবার ভিডিও আছে, যদি ভিডিও আছে, হয়েছে কেন করলো? যায়নি বলে আজকে এরকম বলছো, আবার যায়নি বলে এটা করছো। সৈকত যদি বলতে দেওয়া হয়, কারণ আমার গলার জোরটা সন্ময়দার গলায় এমনি চোখ হয়ে রয়েছে, একটু বলতে দিন। হ্যাঁ, অধীর চৌধুরী একাধিকবার। সন্ময়দা, আপনি আবার দল বদল নিয়ে কথা বলবেন না। আপনাকে আগের দিন আমি বলেছি, আপনার যুক্তি হচ্ছে রাহুল গান্ধী বিদেশে যায় বলে আপনি দল বদল করেছেন। 16 সালে টিকিট পাওয়ার আগে তো বলেননি আমি টিকিট নেব না, রাহুল গান্ধী বিদেশে যায় বলে। এবার বলতে দিন। কৌস্তব যদি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত না, সব কথাটা হচ্ছে দল বদলু দেননি। ইউ আর আ পার্ট অফ দ্যাট। কৌস্তব ব্যক্তিগত আক্রমণে যেও না, আমার অনেক কিছু বলার আছে। ব্যক্তিগতর বিষয় না এটা।
আমার অনেক কিছু এই যে কোট আনকোট দল বদলু সেটার মধ্যে আপনাকে বল কৌস্তব আমার অনেক কিছু বলার আছে অধীর চৌধুরীর স্ত্রী কাকে কাকে বিজেপিতে পাঠিয়েছেন সেই ইতিহাস না, এই ব্যক্তিগত তুমি কথা। করো এটা তো না ব্যক্তিগত কথা। করো না You are casting aspersions, সেটা আপনি করতে পারেন। আমি আপনাকে দল বদলু হিসেবে ট্রিট করছি, কৌস্তব অন্য কিছু তুমি না। ব্যক্তিগতভাবে অসম্মান না, করতে আপনি পারো বলতে- আপনি আমি তোমাকে প্রথম- করব না আমি তোমাকে একদমই করব না। না আমার সেই একদমই এটা আই কন্ডেম। আপনি বলতে পারেন না, আমি সেই রুচিটা আপনি একদম বলতে পারেন না। আমি সেই রুচিতে বিলম্ব অদিত করি। চৌধুরীর স্ত্রী রাজনৈতিক পেরিফেরির মধ্যে কেউ না, আপনি বলতে পারেন না স্ট্রংলি কন্ডেম ইওর স্টেটমেন্ট। কৌস্তব, এটা হতে পারে না। কৌস্তব, তুমি আপনাকে আমি একজন কোট আনকোট দল বদলুর ক্যাটাগরিতে ফেলে আমি ঠিক আছে, আপনাকে ঠিক বলছি আছে, ঠিক আছে। আপনি অদিত চৌধুরীর স্ত্রী কোন রাজনৈতিক দলের কেউ নয়। না। আজকে অদিত চৌধুরীর স্ত্রী শুধুমাত্র অদিত চৌধুরীর গৃহিণী বলে আপনি এই কথাগুলো বলবেন আই স্ট্রংলি কন্ডেম আর ইউ শুড টেক ব্যাক ইওর স্টেটমেন্ট বিকজ শি ইজ নো ওয়ান ফ্রম দি পলিটিক্যাল এরিয়া। বেশ, উনি একটা- রাজনীতির হ্যাঁ। সাথে কেউ জড়িত নন উনি। আপনি কেন বলবেন এই জিনিসটা? এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। শর্মাদের উত্তর নিয়ে নি। হ্যাঁ না সৈকত যদি এই ব্যক্তিগত কাদা ছোড়াছড়ি হয় ব্যক্তিগত আমি কাদা stop ছোড়াছড়ি করছি। আপনি করলেন। আমি আমি silent আপনাকে থাকছি। ক্যাটাগরাইজ আমি করছি silent থাকছি। ক্যাটাগরি অফ দল বদলু। প্লিজ 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 বলতে দিন। না হ্যাঁ, এই বলুন। অসভ্যতার জন্য ডেকো না আমাকে হ্যাঁ, প্লিজ please, please, না, বলুন, বলুন। না না এই অসভ্যতা পছন্দ করি না। তুমি প্রথম থেকে আমাকে একদম ব্যক্তিগত আক্রমণ আমি কেন না, ব্যক্তি সম্মান না, 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 এই you cannot do ক্যাটাগরি this, অফ দল Kostov. বদলু। না, please, You cannot do this. বাংলার You মানুষ cannot do this. You cannot do this. আপনাকে কেন বাংলার মানুষ আমার মনে হয় You cannot do this. ব্যক্তির স্বার্থ নিয়ে You cannot do this. You cannot do this. ব্যক্তির স্বার্থে আমাদের সিএনএর দর্শকরা নট ইন্টারেস্টেড। আমি প্লিজ প্লিজ আমি আবারও বলছি বাংলার মানুষের কথা এই অধীর রঞ্জন চৌধুরী শুভেন্দু অধিকারীকে বাবা বাছা বলে ডাকার চেষ্টা করেছিলেন দলে আনার জন্য। তিনি দলে চলে গেলে তখন আর এই কথাগুলো বেরোতো না। এখন সাধু সাজার চেষ্টা হচ্ছে তো তখন হতো না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই কেডি সিং অ্যালকেমিস্টের কথা বলছি সৈকত, আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। যে টাকাটা নিয়ে লেনদেন হয়েছিল সেই চিটফান্ডের কোটি কোটি টাকা প্রতারণা, সেই চিটফান্ডে যারা প্রতারিত সেই মানুষগুলোকে নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছে। কোটি কোটি টাকা 1,85,000 না 95,000 টাকায় দিদির ছবি কেনা হয়েছিল, সেই নিয়ে আমরা কেউ কোনো কথা বলছি? দিনের পর দিন অ্যালকেমিস্ট, রোজ ভ্যালি থেকে শুরু করে প্রত্যেকটা চিট ফান্ড। অ্যালকেমিস্ট হচ্ছে একটা চিটফান্ড সংস্থা। তার মালিককে কিভাবে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় টিকিট দেয়? আমার কিভাবে টিকিট দিতে পারে? এটা অসম্ভব ব্যাপার। যে সিমি সংগঠন নিষিদ্ধ, যে সিমি সংগঠনের উপর নিষিদ্ধ, তার প্রতিষ্ঠাতা সদস্যকে আহমেদ হাসান ইমরান তাকে কি করে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস? আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আলটিমেটলি দিনের শেষে যে আজকে 2021-এর একটা নির্বাচন আসছে, 2011 নির্বাচনে যে দলটা দিনের পর দিন চিটফান্ডের টাকায় বড় লোক হয়ে আজকে বাংলায় ক্ষমতায় এলো, আজকে সেই দলটা আজকে চিটফান্ডের এই প্রতারিত যে মানুষগুলো সেটা নিয়ে একটি শব্দও আজকে উচ্চারণ করছে না। আজকে আমরা নারদ নিয়ে আলোচনা করছি, নারদের থেকে অনেক বেশি 50,000 কোটি টাকার চিটফান্ড স্ক্যাম। এই মানুষগুলোর টাকা কেন ফেরত পাবে না? এর এজেন্ডা আজকে ট্যাক্সি ড্রাইভার কিংবা অটো ড্রাইভার কিংবা সিকিউরিটি সার্ভিসের কাজ করে দিন চালাবে, আর তারপরে দাঁড়িয়ে বাংলার মানুষের রাজনীতিবিদরা তারা মানুষের কাছে ভোট চাইতে যাবেন? এই প্রশ্নটা কিন্তু আজকে বাংলার মানুষের করছে। তারা যন্ত্রণাবিদ্ধ হয়ে তারা বাংলার গ্রামে গ্রামে মফস্বলে পড়ে আমি আলোচনায় আসবো। চিট ফান্ডে প্রতারিত মানুষদের কথা বলছে। এই আজকে কি হচ্ছে ইনভেস্টিগেশনটা, কি চলছে? আরেকটা জিনিস, এই নারদা নিয়ে আজকে যারা কথা বলছে বিজেপি, আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে লোকসভায় এখনো অব্দি স্পিকার স্যাংশনটা পর্যন্ত দেয়নি। স্পিকার কার? বিজেপির লোক। আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজেপির গোটাটা আবার বলে নি, স্পিকার কারো লোক নয়। অবশ্যই এটা আমি ক্যাটাগরিক্যালি বলছি। এটা আমি মানতে পারবো না। প্লিজ বলে দিন, প্লিজ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, বলে নিতে দিন, ব্যক্তি হিসেবে বলে নিতে দিন। এগুলো আগে হতো, হ্যাঁ, এগুলো আগে যদি সোমনাথ চট্টোপাধ্যায়ের অবধি থেকে বলতেন ঠিক আছে, কিন্তু এখন যেভাবে বলে নি, এখন যেভাবে হাউস চলছে, তাহলে একদম একটু বলে নি সেটা হচ্ছে এই মুহূর্তে প্লিজ প্লিজ হাত জোর করছি, একটু বলে নিতে দিন, প্লিজ একটু বলে নিতে দিন, প্লিজ একটু চুপ করুন প্লিজ। যেটা বলছি তৃণমূলের বিজেপির গোটাপের কথা, আরো নারদাটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্লেয়ারিং এক্সাম্পল। এই কারণে
এখনো অবধি বিধানসভার স্পিকার, এই তো সেশন শেষ হয়ে গেল, বিধানসভা স্পিকারের কাছে স্যাংশন পর্যন্ত চাইনি। যেই চোরগুলোকে যে জেলে ভরার দরকার সেটার বিজেপির যদি সদিচ্ছা থাকতো তাহলে এতগুলো চোর পশ্চিমবঙ্গের রাস্তায় ঘুরে বেড়াতো না। সেই চোরগুলো কিছুটা যেমন তৃণমূলে, আবার অনেকটা বিজেপি। তো সেই চোরগুলো আজকে রাস্তার বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার কারণ হচ্ছে বিজেপি এখনো অবধি স্পিকারের কাছে স্যাংশনটা পর্যন্ত চাইনি। জেনে রাখা উচিত যেখানে কোনো এমএলএ কে প্রসিকিউট করতে গেলে 197 সিআরপিসি তে স্যাংশন লাগে। বেশ, আমি আলোচনা আসবে, একটা বিরতিতে আমাকে যেতে হবে, কিন্তু একটি কথা আমি বিরতিতে যাওয়ার আগে বলে রাখতে চাইবো, সেটি হচ্ছে জেল থেকে বসে একটি চিঠি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে লেখেন, সিজেএমকে লিখেছিলেন বলে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি দুবার তিনি দেখালেন, সেখানে শুধু শুভেন্দু অধিকারীর নামটাকে বারবার মেনশন করে তিনি বলছেন। আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন শুধু শুভেন্দু অধিকারীর নাম। আমি বলছি গোটা চিঠিটা একবার পড়ে শোনাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে শুভেন্দু অধিকারী ছাড়া আর কার নাম নিয়েছিলেন। যদি নাম না নিয়ে থাকেন তাহলে মদন মিত্রের আত্মসহায়ককে কেন ডাকা হয়েছিল, কেন মদন মিত্রকে গ্রেপ্তার করা হয়েছিল, কেন এই কাণ্ডে একের পর এক সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চিটফান্ড কাণ্ডে একের পর এক নেতা গ্রেপ্তার হয়েছিলেন, তার মামলা আজও চলছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, শুভেন্দু অধিকারী দল বদলেছে বলে আজকে শুধুমাত্র মেনশন করা হচ্ছে শুভেন্দু অধিকারীর নাম। আমি বলছি দয়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা চিঠিটা একটু বড় সভা ডেকে, সকাল 10টায় সভা ডাকবেন, বিকেল 4টায় শেষ করবেন, গোটা চিঠিটা একটু পড়ে শোনাবেন, তাতে আর কার নাম আছে। যদি কোনো তৃণমূল কংগ্রেসের নাম থাকেন দয়া করে মিউট করেও বলতে পারেন, বাংলার 2-4 জন মানুষ শুনলেও সেটা বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা তৈরি করে নেব। আমরা একটা আলোচনায় রয়েছে, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনে তৃণমূল কংগ্রেসের দলের কর্মীরা আমার সম্পদ। তৃণমূল কংগ্রেসের যারা বুথ ওয়ার্কার, যারা বুথে বসে স্লিপ লেখেন, যারা মানুষের বাড়ি বাড়ি যান, যারা দলটাকে শক্তিশালী করেন, যারা তৃণমূলের পতাকা ধরে দল করেন, আমি তাদের পক্ষে নই যে 2-1 দুষ্টু গরু আছে, এমনকি ধান কিনতেও বাধা দেয় আর তারপরে বিজেপির সাথে গিয়ে ঘর করে। তাদের ইমিডিয়েট চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই, আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই। যারা মনে করবেন বিজেপি করবেন, চলে যান, আমার যায় আসে না। তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না। আর যদি আমার তৃণমূল কংগ্রেসের কোনো গরিব কর্মী থাকে, তার বাড়িতে একটা জামা প্যান্টও না থাকে, দরকার হলে আমি জামা প্যান্ট কিনে দিয়ে তাকে আমি ভোট কর্মী করাবো, কিন্তু আমি কারোর কাছে এভাবে মাথা নত করে টাকায় বেচে দিই না। দলকে টাকায় বেচে কারা? যে লোকরা অসাধু হয়, করাপ্টেড হয়, ভ্রষ্টাচারী হয়, দুর্নীতিপরায়ণ হয়। দুর্নীতিপরায়ণ লোকেরাই দুর্নীতির কাছে নিজেদের বিক্রি করে দেয়, এটা মাথায় রাখবেন। আমরা বলি জানেন তো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কয়েকটা দুষ্টু গরু হাম্বা ডাকতে ডাকতে ইধার উধার করে বেড়াচ্ছেন নিজেদের দুর্নীতি চাপা দেবার জন্য। তারা গেছে, ভালো হয়েছে, পাপ বিদায় নিয়েছে। আমি মনে করি যারা তৃণমূল থেকে তৃণমূলের খারাপ করে, তাদের তৃণমূল কংগ্রেস দলে থাকার প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস তারাই করবে যারা মানুষের কাজ করবে। কাজে 1-2 দুষ্টু গরু কোথায় চলে গেল আর হাম্বা করে ডাক দিয়ে নিজের দুর্নীতি ঢাকতে চলে গেল। মা ছেলেদের খেয়ে দিয়ে লালন পালন করবে, আর তারপর মা যখন অসুস্থ হয়ে পড়বে বা মায়ের যখন কিছু প্রয়োজন হবে খাদ্যের, তখন তুমি মাকে বিট্রে করে পালিয়ে যাবে। এই সন্তান কুসন্তান, এই সন্তান কখনো মায়ের সুসন্তান হতে পারে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে এটাকে বোঝানোর চেষ্টা করলেন যে তৃণমূল এখন অসুস্থ হয়ে গেছে। আমি একেবারেই তরুণদার কাছে আসতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমার কথা নয়, তিনি বলছেন মা যখন অসুস্থ হয়ে পড়বে তখন তোমরা তাদের ছেড়ে চলে যাওয়া, এটা কোনো সন্তানের কাজ নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে বকলমে স্বীকার করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যদি আরো বড় আসপেক্টে ভাবি, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অসুস্থ?
না ঠিকই সৈকত, দেখো কয়েকদিন আগে মনে আছে একটা পুলিশদের নিয়ে একটা সভা চলছিল, ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন কি গো তুমি কাজ করছো না কেন, কি ভাবছো আমি চলে যাব, ওই একটা। আজকে বলছেন ওনার মানে মা অসুস্থ, ছেড়ে চলে যাবেন। আরেকটা কথা শুনলাম আমি যে জামা প্যান্ট যদি না থাকে তাহলে আমি কিনে দেবো। আচ্ছা ওইটা কি কাটমানি টাকা কিনে দেবেন উনি? আর দুষ্টু গরু ফরু অনেক কিছু শুনলাম। রিসেন্ট একটা ভালো কাজ করেছেন উনি, বলছেন যে বন কর্মী যে বন সহায়ক যে পোস্টে জবটা আছে সেখানে নাকি দুর্নীতি হয়ে যায়, তার জন্য নাকি স্যাংশন দিয়েছেন। ভালো কথা, কোনো জায়গায় দুর্নীতি হলে সরকার যদি তদন্ত করাতে যায় খুব ভালো কথা। সাথে এসএসসি, টেট, প্রাইমারি এগুলো তো দুর্নীতিতে ভর্তি, তো এগুলো তো কেন করাচ্ছেন না? আর উনি তো জানেন, উনি তো বলছেন কে কত টাকা কামিয়েছে, কয়লা গরু উনি জানেন, ওনার ভাইপো জানেন 10 বছর ধরে কারা কারা করেছে। তো দুষ্ট গরুগুলো লিস্ট বের করুক না, লিস্ট বের করে চিফ মিনিস্টার আগে জানতেন যে দুর্নীতি হয়েছে, তখন কেন স্যাংশন দেন? এটাই লিস্ট বের করে শাস্তি দিক, কোন শাস্তি। আর ওয়াশিং মেশিনের কথা অনেক কথা আছে। দেখো ওয়াশিং মেশিন অদ্ভুত, বিজেপি ওয়াশিং মেশিন কেমন আছে আমি জানি না, আমাদের যারা ওয়াশিং মেশিন আছে শুনছি সেই ওয়াশিং মেশিনের মনে হয় ওই ডিটারজেন্ট পাউডারটা ঠিকঠাক যায় না। কেন বলো তো? যখন অন্য দল থেকে আমার দলের কেউ আসে তার এগেনস্টে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা উইথড্র হয়ে যায়নি, কিন্তু শুভেন্দুদার এগেনস্টে বা আমাদের আপনি যেটা বলতে চাইছেন ক্লিন চিট পাইনি, এখনো তো ক্লিন চিট পাইনি। কিন্তু উল্টো দিকে দেখো মানস ভুইয়া 307 এর মামলা, 307 না 302 এর মামলা, হাইকোর্ট বললো না মানে ওনার ইনভলভমেন্ট আছে, বেল দেওয়া যাবে। 302 মানে আমি পরিষ্কার করে বলি আইনের ভাষায় যাকে বলা হয় খুন, এবং ওখানে খুনের চেষ্টাও নয়, খুন। এক্স্যাক্টলি মামলা হয়েছিল অ্যান্টিসিপেটরি বেলে, সেখানে অবজারভেশন এক্স্যাক্টলি যে প্রাইমা ফেসাই ম্যাটেরিয়াল আছে বলে আমি রিজেক্ট করলাম। তারপরে দিন যখন জয়েন করলো চার্জশিট থেকে নাম হওয়া, তাই ওয়াশিং মেশিন ভালো কার এবং ওই ওয়াশিং মেশিনের কার ভালো আরেকটু বলি, আরেকটু পরিষ্কার করে দিন। আচ্ছা বিমল গুরুং ছাড়ো, এক মিনিট বিমল গুরুং ছাড়ুন। আমি বলছি কুণাল ঘোষ, সারদা বরদানি কথা হচ্ছে তো, কুণাল ঘোষ দিদি তো সমর্থক হিসাবে আসছে, দিদির কথা কতটা ধরবো না ধরবো, মানুষ কথা ধরবে না ধরবে পরের কথা। কুণাল ঘোষ হচ্ছে প্রবক্তা, একজন অফিসিয়াল স্পোক্স পারসন, উনার কথা একটা ভ্যালু আছে। কয়েকদিন আগে তো উনি বলতেন, যখন উনি কথা বলতেন না পুলিশ বাস বাজাতো, বাস বাজাতে আওয়াজ চেপে যায়, তখন উনি বলতেন কি সারদায় যদি কেউ সব থেকে বেশি লাভবান হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মানুষ তো দেখেছে, বাংলার মানুষ তো এগুলো দেখেছে কারা ইনভলভ। এই সিবিআই তদন্ত না আরো বলি তদন্ত নিয়ে তো কথা হচ্ছে, সিবিআই তদন্ত না হয় তার জন্য এই সরকার যথাসম্ভব করেছে। হাইকোর্টের স্পেশাল বেঞ্চ আছে জানো তো এটার জন্য, স্পেশাল বেঞ্চে প্রতিদিন যখন যাবে তোমরা যেতে পারো, মামলা শুনতে পারো। এখন একটা জিনিস শুনবে যে ইডি থেকে বলছে, সিবিআই থেকে একটা কথা বারবার আসছে, সেবি থেকে একটা কথা বারবার আসছে যে রাজ্য সরকারের যেগুলো হেল্পগুলো দেওয়ার কথা, যে অ্যাকোমোডেশনগুলো দেওয়ার কথা, যে অফিসগুলো দেওয়ার কথা, যে কাগজ প্রোভাইড করার কথা, এরা বারবার করছে না, বারবার ডিলে। আমি একটা প্রশ্নের উত্তর আমি একটা প্রশ্নের উত্তর আমি সুদীপ্তাদির কাছে জানতে চাইবো যে সুদীপ্তাদি, লাল ডায়েরি কোথায় গেল, পেন ড্রাইভ কোথায় গেল, এর কোনো উত্তর আপনাদের কাছে আছে? এগুলো কোথায়? এগুলো তো বাজেয়াপ্ত করা হয়েছিল, কোথায় গেল? চলছে তো এখন, আমি কি যা আদালতে আছে, যা আদালতে আছে, যা আদালতে আছে, আমি কি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি না? যা আদালতে আছে, এই 10 সেকেন্ড আপনি কথা বলবেন না, তাহলে কি আমি বলবো না? আপনি বলবেন 10 সেকেন্ড। আরে আমি কেন বলবো? 10 সেকেন্ড। আমি বিরতিতে যাই, বিরতির পর খুব শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের 10 সেকেন্ড দিলাম। বিরতির পর শান্তিপূর্ণ পরিবেশে সুদীপ্তাদির কাছে আমি দুটো প্রশ্ন করেছি, দুটো প্রশ্নের উত্তর চাইবো। একটা বিরতির পর ফিরে আসছি, আশা করি তখন কেউ সুদীপ্তাদিকে ডিস্টার্ব করবেন না। তিনি প্রত্যেকটি প্রশ্নের কাউন্টার যেগুলো আসছে সেগুলো তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে কাউন্টারের উত্তর না দিতে পারলে তৃণমূল কংগ্রেস গলা জলে দাঁড়িয়ে রয়েছে, এবার মাথাটা ডুবে যাওয়ার উপক্রম হবে। আমার কথা নয়, বিজেপির দাবি। আমি বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি আলোচনায় আসবো, আলোচনায় দুটো প্রশ্ন করব। এক হচ্ছে, আপনারা তো বলছেন যে সারদা নারদা মামলা ইত্যাদি মামলায় বা রোজভ্যালি মামলায় তদন্তে গতি প্রকৃতি আসছে না কেন? তদন্তে তখনই গতি আসবে যখন প্রপার ডকুমেন্টেশন কোর্টের কাছে থাকবে বা পুলিশের কাছে থাকবে। বিজেপির বারবার দাবি করছে, বাংলার অনেক মানুষই দাবি করেছেন যে তথ্য প্যাম্পার করা হয়েছে, প্রকৃত তথ্য পাওয়া যায়নি, যে কারণে এত বড় জাল সেটাকে গুটিয়ে আনতে সময় লাগছে। কারণ শুধু তো পশ্চিমবাংলায় নয়, 4টি রাজ্যে এই সারদা রোজভ্যালির প্রাদুর্ভাব ছিল বা সেখানে জাল বিস্তৃত ছিল। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বুথ স্তরের কর্মীরা তার সম্পদ, যিনি পতাকা লাগান তিনি তার সম্পদ। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করতে পারছি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের শুধু কারণ মাদার যুব নয়, যারা পুরনো দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন তাদেরকে কার্যত দল থেকে এক প্রকার বাইরেই রাখা হয়েছে। যারা পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় দল তৈরি করেছিলেন তারা কেউ আজ তৃণমূল কংগ্রেসে নেই, দাপটের চোটে। আপনি কি মানেন সেটা? আমি শেষটা দিয়ে শুরু করি। বলুন।
আমি জানি না কে ক্ষমতায়, কে দাপটের চোটে বাইরে আছে, কে দাপট দেখিয়ে ক্ষমতার ভিতরে আছে, সে বিষয়ে আমার ধারণা নেই। তবে যারা এককালে বহুদিন ধরে সিপিএম এর আমল থেকে তিল জেড যারা এককালে বিজেপির গেরুয়া পতাকা বয়েছিল, আজকে তাদের জায়গায় দেখা যাচ্ছে, তাদের প্রথম সারির মুখ দেখা যাচ্ছে তৃণমূলের কিছু ইয়েকে। তাহলে কেন তৃণমূলের বিটিএম বলেই এটাকে ধরে নেব? সাধারণ মানুষ যারা ভোট দিয়েছিল তৃণমূলকে ধরে নিচ্ছি উৎখাত করার জন্য, ওদেরকে বিশ্বাস করে, যাদের গায়ে ব্যাপন কেলেঙ্কারি আছে, খনি কেলেঙ্কারি আছে, তারা আবার নিয়ে এলো তাদের প্রজেক্টেড একজন কনভিক্টেডকে নিয়ে এলো, কনভিক্টেড নয়, অ্যাকিউজকে নিয়ে এলো। আমি মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, এবার শুভেন্দু অধিকারী, তিনজনের নাম করছি, যারা ভাগ মুকুল ভাগ তো একটা, আমি ধরে নিচ্ছি ওটা কোনো জুমলা বলবো না, সব কথাতে জুমলা বলে দেন, তো ধরে নিচ্ছি জুমলা। মানে আপনি বলছেন শুভেন্দু অধিকারী কারাপ্টেড, আপনি এই কথাই বলতে চাইছেন? আমি কিছু বলতে চাইছি না, আমি কিছু বলতে চাইছি না। ভুল করছেন আপনি, বারবার আমার মুখে কেন বসাচ্ছেন? আপনি একটু নাম করে বলছেন, আমি বলছি যে কার কথা বলছেন। আমি বলতে চাইলাম নাম করে বলেছেন, আপনিও নাম করে বলুন না, বলার সমস্যা আছে। বাংলার মানুষকে বললে পরিষ্কার নাম জানা বলতে আপত্তি কোথায়? এই বাংলার মানুষকে সত্যিটা বলে দিন, আপনার সময় যিনি চুরি করেছেন তার নাম নিতে আপত্তি কোথায় ম্যাডাম? আমার প্রশ্নটা আপনি বারবার আমার প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছেন কেন? আমি তো বলছি যে যাদের গায়ে খনি আছে, ব্যাপাম আছে, তারপরেও তারা পশ্চিমবঙ্গে যাদেরকে দেখিয়েছিল যে এরা 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 দুর্নীতিগ্রস্ত, এবং তার পরবর্তীকালে তারা তাদের দলেই শিরোমণি হয়ে ঘুরছে, এবং পুরনো যারা বিজেপি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আমরা অন্য চ্যানেলে দেখতে পাচ্ছি। তাহলে কি বলা যায় যে বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই তাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চালা দিচ্ছে? তাহলে যে দলে দুর্নীতিগ্রস্ত মানুষ রয়েছে বলে ওরা যাকে মনে করতেন একটা দুর্নীতিগ্রস্ত, তারা রয়েছেন দলে পুরনো কর্মীরা জায়গা পাচ্ছে। আচ্ছা, বিনয় মিশ্র কি দুর্নীতিগ্রস্ত মানেন আপনি? আমি জানি না, ওটা কোর্ট বলবে, আইন বলবে। আমি বিনয় মিশ্রকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি সংবাদপত্রের মাধ্যমে। মানে বিনয় মিশ্রকে আপনি চেনেন না? আমি চিনি না। মানে বিনয় মিশ্রকে আপনি চিনেন না? চিনি না বলছি তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রুদ্ধ হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি, বিনয় মিশ্র হচ্ছেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের তালিকায় থাকা 7 নম্বর নাম। তাকে জানাটা খুব জরুরি। কোথায় গেলেন ভদ্রলোক? তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাকে থানায়, কোর্টে, আদালতে পাওয়া যাচ্ছে না, নিয়ে যাওয়া। সেটা তো এজেন্সির ব্যর্থতা, সেটা তো এজেন্সির ব্যর্থতা। আমার মানে আপনি বলছেন বিনয় মিশ্রকে খুঁজতে বাংলায় সিবিআই আসুক? আমি কিচ্ছু বলছি না। আপনি তো বলছেন, আমি বলছি সেন্ট্রাল এজেন্সির ব্যর্থতা তো সিবিআই খুঁজবে। আপনি বলুন যে বিনয় মিশ্রের তদন্তের জন্য সিবিআই আসুক। কোনো অপরাধ করে থাকে তার বিচার ভালো লাগলো। এবার আমার দুটো প্রশ্নের উত্তর দিন। আমার দুটো বিচারাধীন বিষয় তো, হ্যাঁ সেই আলোচনা করবো কেন? আমি দুটো প্রশ্নের উত্তর চেয়েছিলাম। গোষ্ঠীদ্বন্দ্ব বললাম, আর কি ছিল প্রশ্ন? হ্যাঁ, আরেকটি খুব পরিষ্কার, আরেকটি প্রশ্ন বললাম। এই যে আপনারা যেটা বারবার করে বলার চেষ্টা করছেন যে যারা দল বদলু, যাদেরকে বারবার করে দল বদলের আপনারা কথা বলছেন, তারা তো একসময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে তারা দুর্নীতিগ্রস্ত, তারা টাকা নিয়েছেন, তারা অপরাধী। যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আপনি জানতেন, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন জানতেন তাদের তো মানুষকে ঠকানো হয়েছে। আপনারা মানুষ ঠকানো কথা তো আমি বারবার বলছি। আপনি বিভিন্ন শব্দ শুধু পরিবর্তন করে আমাকে একই প্রশ্ন করলে আমিও সেই বিভিন্ন শব্দ পরিবর্তন করে একই উত্তর দেব। মানুষকে ঠকানো হয়েছিল 2016-তে। না, আমি আর সিনেমা বলছি না, একদম স্ট্রিং অপারেশন দেখিয়ে যে এই মানে আপনি আপনার বক্তব্যকে এটা ধরে নিতে পারি আপনারা নারদ স্ট্রিং অপারেশনকে অপরাধ বলে মানছেন? বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা কথা নারদা স্টিং এই ভিডিওটা দেখার পরে, যে আমি যদি আগে জানতাম। মমতা কি বলেছেন এখানে? বলেছিলেন কি বলেননি? মমতা আমি যদি আগে জানতাম এদের টিকিট দিতাম না। কি বলেছেন? বড় কথা নয়। মমতা কি বলেছেন? বড় কথা নয়। মানুষ কি দেখছে? বড় কথা নয়। আমি তো সেটাই বললাম, চোর বলা বড় কথা নয়। আমি একটু সন্ময়দের কাছে আসি, সন্ময়দের কাছে আসি প্লিজ। হ্যাঁ, বেশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা বড় কথা নয়। বেশ, আমি সন্ময়দের কাছে আসি। আমি সন্ময়দা একটা কথা বলুন, বাংলার মানুষ কান ধরে উঠবস করতে কাকে দেখেছেন?
তৃণমূল কংগ্রেসের যারা লিডার তাদেরকে দেখেছেন, আমার কথা বলছি না তো, কান ধরে উঠবস করতে পুলিশের সামনে কারা দেখেছেন? তৃণমূল কংগ্রেস নেতাদের বাংলার মানুষ দেখেছেন। রেশনের চাল চুরি করতে সিএনএর ক্যামেরা আমরা বারবার গোটা রাজ্য জুড়ে ঘুরেছি। প্লিজ বলতে দিন, আপনার তথ্যই তো আমি বলছি, আপনি বলছেন বলতে দিচ্ছেন না, এবার আপনি আমাকে বলতে দিচ্ছেন না, আমাকে বলতে দিন। হ্যাঁ, আমি বলছি যে বাংলার মানুষ কাকে দেখেছেন চাল চুরি করতে? তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখেছেন, কারণ চাল তো আর বিজেপির অফিস থেকে চুরি হয়নি। আমি বলছি যে তাহলে এই যে এতগুলো তথ্য, এই যে আমফানের ত্রাণ চুরি, কাকে দেখেছেন? তৃণমূল নেতাদেরকে দেখেছেন। আমি বলছি যে মেরামত হয়নি, বাঁধ মেরামতি হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন নবান্নে বসে, কাকে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সবার দুয়ারে দুয়ারে গিয়ে বলেন যে তৃণমূল যা করেছে বাবা ভুল করেছে, ওটা ভুল ছিল, আমাকে ক্ষমা করে দেবেন, আমার কোনো লজ্জা নেই, আমি হেরেছিলাম উত্তরবঙ্গে, ইত্যাদি ইত্যাদি এত কিছু বলে বাংলার মানুষ একদিনে সব ভুলে যাবেন বিগত 10 বছরে যা হয়েছে? সব থেকে বড় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গরু পাচারের গল্পটা, কাহিনীটা শুনলাম। তো গরু পাচারের টাকা কালীঘাটের কোন প্রভাবশালী বাড়িতে যায়? মানে মমতা তো নিজের ফাঁদে নিজে পা দিচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট উইংকে সিএজির সময় সিএজিকে তদন্ত করতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের নবান্নের 3তলা অফিস থেকে শুরু করে বাংলার যে প্রান্তে ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিস আছে, সমস্ত অফিসের কর্মচারী অফিসারদের বলে দেওয়া হয়েছিল যে আপনারা করোনার কারণ দেখিয়ে আর অফিসে আসবেন না। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমার প্রশ্নটা এখানেই, যে যেখানে দাঁড়িয়ে সিএজি তদন্তকে আটকানোর জন্য এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গিয়েছিল তদন্তটা আটকানোর জন্য, সেখানেও মুখ পুড়েছিল, তদন্ত বহাল আছে, ডিভিশন বেঞ্চের রায়, এবং তারপরও এই সরকার ক্রমাগত যাতে তদন্ত না হয় সেই দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পাবলিক মানি, আমার তোমার দেওয়া ট্যাক্সের টাকা, সেই টাকা চুরি যাচ্ছে, সেই টাকা চুরির ব্যাপারে তদন্তের জন্য উচ্চ আদালত নির্দেশ দিচ্ছে এবং সেই নির্দেশের পর সেটা রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। সেই সরকারের কাছে বাংলার মানুষের কি এক্সপেকটেশন? আমরা আলোচনা আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সন্ময় দা, সুদীপ্তা ম্যাডাম, তরুণ জ্যোতি দা এবং কৌস্তব দা, 4 জনকে অসংখ্য ধন্যবাদ। শুধু অ্যাডিশন একটা কথা আমি আজকের অনুষ্ঠানে করে রাখতে চাইবো, বাংলায় একটি অনশন চলছিল, এবার আরো একটি অনশন শুরু হলো এসএসসি। সল্টলেকে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন শুরু হলো। বাংলায় দুটি অনশন চলছে। বিশ্বাস করুন, প্রতিদিন বাংলায় অনশনের মঞ্চ বেড়ে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় 40% বেকারত্ব কমেছে, 1.5 কোটি চাকরি তিনি দিয়েছেন, আগামী দিনে আরো 1.5 কোটি চাকরি দেবেন। আমি আবার বলছি, গতকালের কথা রিপিট করছি, প্রতিটা দোকানে, মুদিখানার দোকান, বিভিন্ন বইয়ের দোকানে আপনারা আতশ কাচ তুলে রাখুন। বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে সকাল বিকেল আতশ কাচের ভিড় লেগে গেছে। ঠিক যেভাবে মাস্ক কদিন আগে পাওয়া যাচ্ছিল না, এখন সবাই আতশ কাচ কিনছেন, দূরবীন কিনছেন, সবাই খুঁজতে বেরোচ্ছেন যে কোথায় চাকরি হয়েছে। এটা আতশ কাচ আর দূরবীন ছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এই পরিস্থিতিতে রয়েছে বাংলা। যারা রাত্রেবেলা অনশনে রয়েছেন, যারা অনশনে বসেছেন নতুন আজকে এসএসসি, প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা চাইবো সব কিছু ভুলে রাজ্য সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি লিস্টে উচিত আগামীকাল সূর্য ওঠার আগে এদের প্রত্যেকের দাবি দাওয়া মেনে নেওয়া। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে পার্শ্ব শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সম কাজে সম বেতন দেবেন, অন্য রাজ্যের সমান স্যালারি স্ল্যাব দেবেন। কি অন্যায় করেছেন তারা আমরা জানি না। আগামী দিনে গোটা বাংলার ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আমরা শুধুমাত্র একটি ছোট্ট আয়না। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।